অনেকক্ষণ কথা বললাম, আশা করছি আপনাদের খারাপ লাগেনি আর কি। যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। নমস্কার রাসেল ভাই, ভালো আছেন নিশ্চয়? অনেক দিন আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম এবং সেটি পড়ে শোনানো হয়েছিল। কাজের ব্যস্ততার সময় করে আরও একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। পড়ে শোনালে খুশি হব, আর না পড়লেও সমস্যা নেই। আবারও অন্য একটি ঘটনা পাঠাবো। আমার পরিচয় দিয়ে, আমি শোভন, কলকাতায় ভবানীপুরে থাকি। ঘটনাটি একটি বাড়িকে নিয়ে। ঘটনাটি আপনাদের ভয়ের লাগবে কিনা জানি না, তবে এই বাড়িটি প্রত্যক্ষ করা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই বাড়ির নাম উল্লেখ করছি আপনার জানার উদ্দেশ্যে, কিন্তু আপনি নামটি শ্রোতাদের না জানালে কৃতজ্ঞতা বোধ করব। এবার ঘটনায় আসা যাক। এরপরে তিনি বাড়ির নাম শেয়ার করেছেন, এবং আমি যেটা বলবো যে উনি যেহেতু ঘটনাটা লিখে পাঠাচ্ছেন, আমাদের যতটা সম্ভব আমরা তো বিশ্বাস করি যে আপনারা সত্যি ঘটনা পাঠান। ঘটনাটা খুবই অদ্ভুত। তো এই ঘটনা আমি জানি না, আপনারাই বিশ্বাস করা বা না করাটা সেটা সম্পূর্ণ কমপ্লিটলি আপনাদের ব্যাপার। তো লিখছেন যে এবার ঘটনায় আসা যাক। আমি আর আমার এক বন্ধু এই বছরের ফেব্রুয়ারি মাসে কালিম্পং বেড়াতে গিয়েছিলাম। চারিদিকে ঠান্ডা বাতাস, গাছপালায় পাহাড়ে ঘেরা খুবই সুন্দর পরিবেশ সেখানে, ঠিক যেন একটা ছোটখাটো স্বর্গরাজ্য। আমরা কালিম্পংয়ে পৌঁছে একটা গাড়ি হায়ার করে সেই বাড়িটির উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে ড্রাইভার ওখানে যেতে রাজি হচ্ছিল না, একটু বেশি ভাড়ার লোভ দেখিয়ে চোরাচুরি করতে সে রাজি হলো। ইন্টারনেটে সার্চ দিলে এই বাড়িটি সম্পর্কে সবিস্তারে জানতে পারবেন। প্রথমে ড্রাইভার দুপুর 2:17 নাগাদ আমরা ওখানে পৌঁছালাম। বাড়িটি অনেক বড় আর পুরনো। বাড়িটার দেয়ালে বেশ কিছু জায়গা বরগাছায় ঢেলে গেছে। মেইন গেট থেকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য ছোট একটা রাস্তা, রাস্তার দুপাশে ছোট ছোট গাছ লাগানো, আর তার পাশে ফাঁকা জায়গায় ছোট গার্ডেনের মতো। বাড়ির দুপাশে একটু পেছনের দিকে লম্বা কিছু গাছ রয়েছে, আর বাঁদিকে ঘন জঙ্গল, তারপর পাহাড়। আমরা বাড়িতে প্রবেশ করলাম। ভেতরটা কাঠের, সব আসবাবপত্র কিছু ছবি দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো। রুমের মেঝেটা মাদুর দিয়ে বানানো। তবে হোটেল হলেও সেখানে তেমন মানুষজন চোখে পড়ছিল না। বাড়িতে ঢুকে রিসেপশনে কিছু সময় ম্যানেজারের সাথে কথা বলে রুমের দিকে চলে গেলাম। আমাদের থাকার জন্য দোতলায় ডান দিকে প্রথম ঘরটি খুলে দেয়া হলো। ঘরটি বেশ বড় ও সুন্দর। আসলে ইংরেজিদের তৈরি বাড়ি সুন্দরই হয়ে থাকে। এই জায়গাটি খুব নির্জন এবং একটু অন্ধকারাচ্ছন্ন। এখান থেকে বাজার বা জনবসতি বেশ কিছুটা দূরে। আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 7টা নাগাদ একটু জায়গাটা ঘুরে দেখবো ভেবে নিচে নামলাম। আমাদের বাইরে যেতে দেখে ম্যানেজার আমাদের ডাক দিল এবং তার কাছে বসতে বলল। বছর 55 কি 56 এই ভদ্রলোকের আচরণ খুবই বন্ধুসুলভ, আতিথেয়তা একেবারে পারদর্শী। আমরা অনেক সময় তার সাথে বসে আড্ডা দিলাম। তারপর তিনি আমাদের রাতে খাওয়া দাওয়া করে রুমেই থাকতে বললেন। ঘর থেকে অযথা এদিক ওদিক ঘোরাঘুরি করতে নিষেধ করলেন। আবারও বলেন যে দরজার বাইরে যদি কোনো ধরনের শব্দ হয় তাহলে সেটা অ্যাভয়েড করতে, যদি কোনো প্রবলেম হয় তাহলে তাকে কল করতে, উনি না আসা পর্যন্ত যেন দরজা না খোলা হয়। আমরা ম্যানেজারের কথা মতোই চলতে শুরু করলাম। মাঝে 2 দিন খুব স্বাভাবিকভাবে কাটলো। তৃতীয় দিন থেকে ঝামেলা শুরু হলো। রাত 11:43 হবে। খাওয়া দাওয়া করে আমি বিছানায় বসে বই পড়ছিলাম। আমার বন্ধুটি ফোন ঘাঁটছিল, দুজনেই জেগে। হঠাৎ করিডোরের ডান দিক থেকে কেউ মেঝের ওপর
পা ঘষে ঘষে আমাদের রুমের বাইরে এসে দাঁড়ালো। তারপর দরজায় 3 বার ঠক 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 করে শব্দ করে আবার পা ঘষে ঘষে বাঁ দিকে চলে গেল। আমরা দুজনেই শব্দটা শুনতে পেলাম। আমার বন্ধুটি বলে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর না পাওয়ায় সে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে এগিয়ে গেল। আমি বললাম, দাঁড়া, একা যাস না। দরজা খুলে দুজনে একসাথে বেরিয়ে কিছুই দেখতে পেলাম না, সবকিছুই স্বাভাবিক। দুজনেরই মনে হতে লাগলো অনেক প্রশ্ন যাচ্ছিল মনের ভেতর। মনের ভুল ভেবে দুজনেই শুয়ে পড়লাম। নেক্সট দিন সকালে আমি ম্যানেজারের কাছে ঘটনাটি শেয়ার করি। আমার কথা শুনে উনি বললেন, এসব ছোটখাটো শব্দে কান দেবেন না, মাঝে মাঝে এরকম হয়, তবে ভয় পাবেন না, রূপ থেকে বেরোবেন না, আমায় কল করবেন, আমি আসব। আবার সেই রাতেরই একটা ঘটনা ঘটল। আমি অনেক রাত পর্যন্ত জেগে বই পড়ছিলাম। আমার বন্ধুটি ঘুমাচ্ছিল। আমি স্মোক করার জন্য জানালার কাছে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। চাঁদের আলোয় আর অন্ধকারে বেশ অলৌকিক একটা পরিবেশ তৈরি হয়েছিল তখন। হঠাৎ আমি দেখলাম একটা গাছের মাথা থেকে মাটির দিকে মানুষের মতো আকৃতির কিছু একটা, কিন্তু খুব অস্পষ্ট একটা অবয়ব টিকটিকির মতো নেমে আসছে। মোটামুটি বোঝা যাচ্ছে মাথাটা নিচের দিকে, পাটা ওপরের দিকে। ওটি নিচে নেমে হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভেতর চলে গেল। এই দৃশ্যটি দেখে আমার সমস্ত শরীর বরফের মতো জমে গিয়েছিল। নড়াচড়া করতে পারছিলাম না, মুখ থেকে কোনো সাউন্ড বের করতে পারছিলাম না। আঙুলের সিগারেট ছ্যাঁকায় বডিটা হালকা হয়ে গেল। তখন আমার পুরো শরীরে ঘাম। হাতে থাকা সিগারেটটা কখন শেষ হয়ে গেছে কোন খেয়ালই নেই আমার। আমি সেই রাতটা অনেক ভয়ে জেগেই কাটিয়ে দিলাম। বাড়ির কাজের লোকজনদের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তারা কিছুই বলতে চায় না। আমার খুব অস্বস্তি লাগা শুরু করলো। আমি ফ্রেন্ডকে সব কথা জানালাম এবং আমরা দুজন ফ্রেন্ড ঠিক করলাম পরের দিন আমরা এই বাড়িটা ত্যাগ করে কলকাতায় চলে যাব। যাই হোক, আমরা রাতে ডিনার করে জামা কাপড় প্যাক করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। রাত প্রায় 1:30 কি 2টা নাগাদ আমার ফ্রেন্ডটি তার জল খাবারের প্রয়োজন হয় এবং সে বিছানা থেকে নেমে বাঁদিকে টেবিলে রাখা গ্লাসে করে জল খেয়ে বিছানার দিকে আসবে। এই সময় সে দেখলো তার রুমের দরজাটা আস্তে খুলে গেল। তখন রুমে হালকা একটা নাইট বাল্ব জ্বলছিল আর বাইরে করিডর থেকে লাইটের আলো ঘরে আসছিল। সে স্পষ্ট দেখছে কালো মানুষের আকৃতির কিছু একটা স্পষ্ট জিনিস, একটা অবয়ব হামাগুড়ি দিয়ে বিছানার কাছে এলো এবং ঠিক আমার পায়ের কাছে বসে ঠিক বৃদ্ধ মানুষের মতো অঝরে গুনগুন করে কান্না শুরু করলো। আমার বন্ধুটি এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারেনি। সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। আমি চিৎকার শুনে লাফ দিয়ে উঠে বিছানা থেকে নেমে লাইট অন করতেই দেখি ও মেঝেতে পড়ে আছে। আমি নানাভাবে চেষ্টা করছিলাম ওর জ্ঞান ফেরানোর, কিন্তু বলতে নিচে থেকে সবাই ছুটে এলো ঘরে। সবাই অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর জ্ঞান ফিরল না। অনেক টেনশনে বাকি রাতটা জেগেই কাটালাম। আমি খুব ভয় পেয়েছিলাম যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব। তাই ভেবে পরের দিন সকালে ওর জ্ঞান ফিরল। সুস্থ হবার পর সবকিছু আমাদের জানালো। আমি ম্যানেজারের দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকাতেই সে সবকিছু বলতে শুরু করলো। বাড়িটা 90 বছর ধরে এরকম ভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িটা অনেক কিছু দেখেছে, অনেক ইতিহাস জড়িয়ে আছে বাড়িটাকে নিয়ে। জর্জ মর্গান নামে একজন ইংরেজ ভদ্রলোক 1930 সালে এই বাড়িটি নির্মাণ করেন। এখানে তার স্ত্রী ও এক সন্তান নিয়ে তিনি থাকতেন। শোনা যায় কোনো এক অজানা কারণে তিনি একদিন তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেন এবং নিজেও পরে মারা যান। তারপর থেকেই সব অদ্ভুত ধরনের ঘটনা ঘটা শুরু করে এখানে। ওনার মৃত্যুর পর অনেকদিন এই বাড়িটা ফাঁকা পড়েছিল। স্বাধীনতার পরে সরকারের অধীনে এই বাড়িটি চলে যায়। এটিকে নতুন করে টুরিস্ট লজ বানিয়ে ফেলা হয়। এখানে কোনো মানুষ বেশি দিন থাকতে পারে না। মাঝে মাঝে তা এটা দেখে ভয় পায়। পরের দিন
আর কাজেই আসে না। তো ম্যানেজারের মুখ থেকে সব শোনার পর আমরা ওই দিন রাতটা কোনো রকমে একটি রুমে কাটিয়ে দিয়ে পরের দিন কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। বেরোনোর সময় আমরা বাইরে থেকে যখন দরজার দোতলায় জানালাটার দিকে তাকাই, তখনও সেই অবয়বটি আমরা দেখতে পাই এবং স্পষ্ট দেখতে পেলাম দাঁড়িয়ে আছে। আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে ভয়ে যে মানুষের কতটা নিরীহ বানাতে পারে সেটা ভালো করে অনুভব করতে পারছিলাম। আপনি একবার কল্পনা করে দেখুন, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, উঠে আমার বন্ধুটির পায়ের কাছে খুব অস্বাভাবিক কিছু আপনি দেখতে পেলেন, কি করবেন? ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, খুশি হব। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় হলে পাঠাবো। তো এই ছিল ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা আশা করব এবং আরো আপনাদের ঘটনা শোনাবো, আরো অনেক অনেক ঘটনা আমাদের সাথে আছে, সেগুলো আমরা শোনাবো। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং তিনি হচ্ছেন আপনাদের সবার পরিচিত, সবার প্রিয় হাফেজ মায়ানদিন সাহেব। তার একটা চমৎকার ঘটনা আছে, সেটা আমরা শুনবো। চলো শুনে আসি তার ঘটনা। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জেরই। ওরা আমাদের ঢাকা লালবাগে থাকতো, নারায়ণগঞ্জ একটা ফ্ল্যাট কিনছে। তো ওদের ফ্ল্যাটের মধ্যে আগস্টের 1 তারিখে ওরা ওইখানে চলে যায়, বৃহস্পতিবার ছিল। তো ওদের ফার্নিচার আসবাবপত্র আগেই সব গোছানো ছিল। তারপর যেদিন এখান থেকে গেল ঢাকা থেকে, সেখানে কিছু কাজ ছিল তারা গোছানোর জন্য, তো গোছাইতেছিল। তো বিশেষভাবে তারা সন্ধ্যা থেকে একটা উপলব্ধি করতে পারে যে বাড়িতে তারা যে ফ্ল্যাটটা কিনেছে 7 তলায়, ওইখানে সন্ধ্যার পরে দিয়ে আগরবাতির একটি খুব সুঘ্রাণ চলতেছিল। যখন এই আগরবাতির খুশবুটা তাদের ঘরে আসতেছিল, তখন তাদের ঘরে একটি ছেলে ছিল, একটি সন্তান ক্লাস 9-এ পড়ে, অন্তু। এবং ওই ঘরের মধ্যে এই অন্তু এবং তার মা এবং তার আরো কিছু যে আত্মীয় স্বজনরা ছিল, কিছু কিছু মানুষের মাথা ব্যথা ধরে যায়, প্রচন্ড মাথা ব্যথা করতে থাকে। তখন তার মা তার সন্তানকে, ছেলেকে বলতেছে, অন্তু দেখো তো আগরবাতি কে জ্বালাইতেছে, যেটা একটু বলে দাও যে আমাদের একটু সমস্যা হইতেছে, যেন কাজটা না করে। তো অন্তু বের হয়ে তালাশ করতে লাগলো যে আগরবাতিটা খুশবুটা বা কোথা থেকে আসতেছে, যাই এই সমস্যাগুলো তাদের জন্য হইতেছে। ও খুঁজতে খুঁজতে যখন 5 তলাতে গেল, তো একটি ফ্ল্যাটের দরজাটা ছিল ফাঁকা, সেই ফ্ল্যাটটা পুরোই খালি ছিল। এই ফ্ল্যাটটা পুরো খালি ছিল, কিন্তু যা গিয়ে দেখতে পেল যে ফ্ল্যাটের দরজাটা একটু ফাঁকা ছিল, সেখানে একটি মৃত ব্যক্তির লাশ এইভাবে লম্বা হয়ে শুয়েছিল এবং সেই লাশের পাশে আগরবাতিটা জ্বলতেছে। তো ভাবছে যে বাড়ির ফ্ল্যাটে কোনো মানুষ মারা গেছে। তখন সে দৌড়ে গিয়ে তার মাকে বলল, মা 5 তলার কেউ হয়তো মারা গেছে, সেখান থেকে আগরবাতি জ্বলতেছে। তখন মা বলল, ঠিক আছে, দরজা বন্ধ করে দাও, আর যাওয়া লাগবে না। তো ঘটনাটি দিছে, যখন রাত্রিবেলায় তাদের সমস্ত সব কাজ শেষ করে ওরা খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, সবাই যার যার রুমে, অন্তু উনি রাত্রিবেলায় মোবাইলটা নিয়ে একটু ব্যস্ত ছিল, ফেসবুক বা ইন্টারনেট চালাইতেছিল। ও একাকে ওনার রুমের মধ্যে, ওই সময়তে এই অন্তুর নাম ধরে তাকে ডাকা হয়। অন্তু বলতেছিল যে আমি যখন ঘরে বসে একাকি ছিলাম আমার বেডরুমে, কে যেন আমার পিছন থেকে বলতেছে, অন্তু কাছে আসো। তখন অন্তু এই দৃশ্যটাকে খুব ভয় পায় এবং যখন পিছনে তাকালো, ও দেখলো যে ওর পেছনে ওর মা সাদা কাপড় পরিত ওকে ডাকতেছে। তো অন্তু অবাক যে আম্মু সাদা কাপড় পরে আছে, এবং ও দৌড়ে গিয়ে তার মার বেডরুমে গেল। যখন ওর মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি আমাকে ডাকছো? বলছেন না তো, আমরা তো ঘুমিয়েছিলাম। বলছে আমি সাদা কাপড় পরিত এরকম এরকম আমাকে ডাক শুনতে পেলাম। ও আবার তার বেডরুমে আসলো, সে আবার সে একই ডাক, অন্তু চলে আসো। তখন ও খুব ভয় পেল এবং প্রচন্ড তার জ্বর চলে আসলো। ওর মা বাবা তাকে দেখতে আসলো। ওর বাবা মা যখন এসে দেখো প্রচন্ড জ্বরে কাঁপতেছে ছেলেটায়, তখন তারা রাত অনেক, তো একটা ক্লিনিকে নিয়ে যাবে, যে এখন তো ডেঙ্গু যে প্রভাবটা পড়ছে, কোন একটা জ্বর, কোনো সমস্যা নাকি। ওর বাবা এবং মা
তার যে আত্মীয় খালা আছে সবাই মিলে যখন অন্তুকে নিয়ে একটা ক্লিনিকে নিয়ে যাবে, ওরা 7 তলার থেকে যখন 5 তলার দিকে আসলো, অন্তু যে ঘরটাতে দেখেছিল যে একটা লাশ শুয়েছিল এবং সেখানে আগরবাতি জ্বলতেছিল, ওই জায়গাটার মধ্যে এখন পরিবারের সবাই দেখতে পাইতেছে ওই যে দরজাটা দিয়ে একটি লাশ পুরো শূন্যে ভাসমান, সাদা কাপড় পরিহিত লাশটা পুরা শূন্য ভাসমান হয়ে আছে। এটা দেখার পরে ওরা সবাই বুঝতে পারলো যে অন্তু তাহলে কোনো জ্বর না, অন্তু খুব ভয় পাইছে এবং ওনারাও খুব প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে নিচে ব্যাক করেনি, উপরে তারা চলে গেল তাদের নিজের শোরুমে। তারা চলে গিয়ে সেই বাড়ির কেয়ারটেকারকে ডাকা হলো ফোন করে, তারপরে কেয়ারটেকার আসলো, এসে বলতেছে জি আপনারা এটা ভয় পাবেন না, 5 তলার যে ফ্ল্যাটটা এখনো খালি বিক্রি হয়নি এবং 3 তলার আরেকটা ফ্ল্যাট খালি আছে, এই 2টা ফ্ল্যাটে এই বাড়িতে একটু সমস্যা আছে, আপনারা এগুলো ভয় পাবেন না। কিন্তু যখন এগুলো বলছে ঠিক আছে, অন্তুর এই সারা রাত জাগ্রত জীবন যে জ্বরের মধ্যে প্রচন্ড, এবং ওর মা যখন দেখেছে যে লাশটা ভাসমান ওই ঘরে, সেই থেকে আজকে যে 9টা দিন ওরা বাড়িতে গেছে, এখনো পর্যন্ত তাদের পেছনে সামনে অহরহ সবকিছু এরকম লাশ দেখতে পারে। যখন বেসিংয়ে হাত ধুতে গেছে, হাত ধুতে অন্তুর মা যখন বেসিংয়ে হাত ধুতে যায়, দেখে যে এরকম পিছনে লাশ দাঁড়ানো, অর্থাৎ এখন প্রতিটা মুহূর্তের মধ্যে তারা এই লাশটাকে দেখতে পারে ঘরের ভিতরে। তো কেয়ারটেকার বলেছিল যে একটা হুজুর আসবে, হুজুরকে দিয়ে আপনারা ঘরটা বন্দি করে দেন এবং ঠিকঠাক করিয়ে দেন। তো শেষ পর্যন্ত অন্তু আমার কাছে আসছিল এই বুধবারে, অন্তু এসে আমাকে এইটুকু প্রথমে আমাকে বলতেছে যে হুজুর ও কি এখানেও আসবে নাকি আমাকে ডাকতে, ওকে আমার কাছে এখানেও আসবে? বললাম না, এখানে আসবে না এবং ওইখানেও আপনাকে আর ডাক দিবে না। তো অন্তু আমাকে বলতেছিল যে আমি এখন সেই লাশ আমার বেডরুমে যখন আমি ঘুমাতে চাই, তখনও সেই লাশ আমাকে এক নাম ধরে ডাকতে থাকে, অন্তু আমার কাছে আসো, তারা এখন ওই লাশটাকে দেখতে পারে। আমি পরে বলছি যে এরকম কিছু সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। জি ভাই, এটাই আমার ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখবো যে আমাদের যারা লিখছেন তারা কি লিখছেন। আজকে রকিবুল ইসলাম আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে আজকে কিন্তু এখন কিন্তু অনেকে হাটেও থাকার কথা, রাইট? আজকে অনেকে হাটে গেছে, আমি যতটুকু জানি। তো তিনি আমাদের সাথে আছেন। আর যে জহিরুল আমাদের সাথে আছেন, আমি টুইটার থেকে শুরু করেছি, আমাদের সাথে আছেন SR রাজ, এবং তিনি বলছেন যে শূন্যে ভাসমান লাশ, ভয়ঙ্কর দৃশ্য। আমাদের সাথে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আচ্ছা লিখেছেন যে কি, আর নিলয় লিখেছেন যে রাসেল ভাই মঈনুদ্দিন ভাইয়ের ঘটনা খুব ভালো লাগে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এলসি রনি, এবং তিনি বলছেন যে ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক থাকতে। হ্যাঁ সেটাই, নিজের সতর্কতা সবচেয়ে বেশি দরকার। আমরা যদি নিজে সতর্ক থাকি, নিজের আশেপাশে বাড়ি ঘর যদি পরিষ্কার রাখি, যে বৃষ্টি হচ্ছে পানি যদি জমতে না দেয়, তাহলে কিন্তু অনেকটাই আমরা এই প্রকোপ থেকে মুক্তি পাবো, বা আমরা আমাদের নিজেদের সচেতনতা আমাদের সবার আগে নিশ্চিত করতে হবে, এটা কিন্তু খুব জরুরি, রাইট? আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MD মেহেদি হাসান সাগর, এবং তিনি বলছেন যে আমি মিরপুর কাজীপাড়া থেকে শুনছি, ইমেলটা ভালো লেগেছে। আমাদের সাথে আছেন জাকি আল সাদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি শাহরিয়ার লিওন, মহসিন বিল্লা আমাদের সাথে আছেন, মহসিন বিল্লা। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন রজার, আমাদের সাথে আছেন শঙ্কর চন্দ্র। সবাই ইমেইলের প্রশংসা করছেন। MD কাউসার খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দুর্জয় রয়, MD মুজাহিদ আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে কল্পনায় চোখের সামনে দেখতে পাচ্ছি সব। এই যদি আপনি রিয়ালাইজ করতে পারেন এটা, বা চোখের সামনে যদি দেখতে পান সত্যি সত্যি, তাহলে কিন্তু দেখবেন যে আপনি আসল মজাটা পেয়ে যাবেন। এটা খুব জরুরি আসলে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জ্যোতির্ময়, এছাড়াও আছেন প্রিন্স আরিফ, আছেন কবির আমাদের সঙ্গে, SR রাজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আপনারা এনজয় করছেন এবং ভালো লাগছে আপনাদের আমাদের আজকের যে ঘটনাগুলো রয়েছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আরেকটা আমি কি বলে পেজ যাবো ফেসবুকে, যেটা হচ্ছে আমাদের ফেসবুকে ভূতে ফিল্মের পেজ। সেখানে অনেকে লিখছেন এবং দেখি যে কি লিখছেন আপনারা, কেমন লাগছে আপনাদের একটু জেনে নিই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরজে হাসিফ, এবং তিনি বলছেন ভালো ছিল। অন্তু কুমার পল আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন আমি অন্তু ভালো লাগছে। জাকারিয়া
হীরা আমাদের সাথে আছেন, রাতুল খান আমাদের সাথে আছেন, এমডি সামির আমাদের সাথে আছেন, অঙ্কন হালদার উৎস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাগর আহমেদ আছেন, আরজে রাকিব, এছাড়াও অধরা আখতার আলভিয়া আমাদের সাথে আছেন, তৌফিক আহমেদ আছেন নিঃস্বার্থ ভালোবাসা, এমডি শান্ত হাসান আমাদের সাথে আছেন, রেদওয়ান আহমেদ আমাদের সাথে আছেন, হাসনাইন জিন্নুন বর্ষণ আমাদের সাথে আছেন, হিমেল আছেন, আশফাকা লাকিব আমাদের সাথে আছেন, ফাহিম ফয়সাল আমাদের সাথে আছেন, রাজু আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সিয়াম আহমদ আমাদের সাথে আছেন, সৈকত রহমান, মেহেদি হাসান, ইমন খান হৃদয়, এমডি হাবিব মুজাহিদ আমাদের সাথে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি ফাহিম, মুনতাসির, তানজিল আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, অনন্ত মুক্ত, এছাড়াও তানজিদ ফারাবি আমাদের সাথে আছেন, মোহাম্মদ শাকিল আছেন আমাদের সঙ্গে, এমডি ফকুল হাসান ইসলাম মাহিন আমাদের সাথে আছেন, হাসনাইন জিন্নুন পড়েছি, তানজিল আমাদের সাথে আছেন, রৌনক ওমর আমাদের সাথে আছেন, ইব্রাহিম রাজিন আমাদের সাথে আছেন, সৈকত রহমান আমাদের সাথে আছেন, আরো অনেকেই আমাদের সাথে আছেন, এবং আশা করছি যে আপনাদের প্রত্যেকেরই আমাদের যে ঘটনা সেই ঘটনা ভালো লাগছে, অ্যান্ড আপনারা সবসময় ভালোর তলে আছেন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথি আছেন তার কাছে, এবং তার নামটা জেনে নেব, কোথা থেকে এসেছেন সেটা শুনে নেব, এবং তারপরে তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার, আমি দেববন্ত, আমি এসেছি বসুন্ধরা থেকে। তো রাসেল ভাই, আমি শুরুতে যে ঘটনাটা বলবো এটা আমার আব্বুর সাথে ঘটা একটি ঘটনা। তো আমার আব্বু একটি প্রকাশনার ম্যানেজার ছিলেন। তো প্রকাশনার কাজগুলো যেটা হয় যে ডিসেম্বর মাসের দিকে খুব কাজের চাপ থাকে, তখন দেখা যায় যে সারা রাত কাজ করতে হয়। জি। তো তাকে একবার তাদের যে প্রেসে যেতে হয়, মানে কাজ কেমন হচ্ছে সেটা দেখার জন্য। তো তাদের প্রেসটা হচ্ছে পুরান ঢাকায়, তো যে প্রেসের যে বিল্ডিংটা সেটাও অনেক পুরনো। তো তিনি কাজ দেখছিলেন রাত প্রায় 2টা-2টার দিকে, নিচে প্রেসে কাজ হচ্ছিল, দোতলা বাইন্ডিং হচ্ছিল। তো তিনি হাঁটতে হাঁটতে 3তলা যেখানে গোডাউন সেখানে চলে যায়। এর আগে রাসেল ভাই তার প্রেসে যাওয়া হয়নি, সেদিকে প্রথম গিয়েছিলেন। তো 3তলা যখন যায়, করিডোরটা ছিল অনেক লম্বা এবং শেষ প্রান্তে ছিল ওয়াশরুম। তো তিনি হাঁটতে হাঁটতে ওয়াশরুমের কাছে যায় এবং ওয়াশরুমে প্রবেশ করেন। তো প্রবেশ করে যখন তিনি ওয়াশরুমে ছিলেন, ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি শুনতে পান যে বাইরে থেকে কেউ মানে ওয়াশরুমের সুইচটা অফ করে দিল, মানে এটা শব্দ হলো অফ করার। তো এটা শোনার পর মানে সে বললো যে কে। তো সে যেহেতু ম্যানেজার, তার সাথে নিশ্চয়ই কেউ দুষ্টামি করবে না। আর আসলে কে যদি আসতো করিডোর দিয়ে, পায়ের শব্দও হতো, সেরকম কোনো শব্দ সে পাননি। তো তার একটু ভয় লেগে যায়। তো সে খুব দ্রুত কাজ শেষ করে সে বাইরে বের হয়ে দেখে সুইচটা অফ করা, এবং তার যে ডান পাশে একটা জায়গা থাকে, খোলা জায়গা, সেখান থেকে একটা নারিকেল গাছ দেখা যাচ্ছিল। তো সেই দিকে দেখছিল যে কেউ লুকিয়ে টুকিয়ে আছে কিনা। তো ঠিক তখনই তার মনে হয় যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো এটা মনে হওয়ার সাথে সে পেছনে ঘুরে তাকায়, জাস্ট আসলে কয়েক সেকেন্ডের জন্য সে দেখে কি যে একটা মহিলা একদম কাপড় দিয়ে পেঁচানো, মুখ পর্যন্ত পেঁচানো। জাস্ট তিনি তাকানোর সাথে সাথে মহিলাটা করিডোর দিয়ে দৌড় মার। তো সে সাথে সাথে তাকিয়ে রাখে যে কেউ নাই, এবং সে যেটা দেখতে পায় নিচের দিকে তাকিয়ে, যে মনে হয় যেন ওয়াশরুম থেকে এই মাত্রই 10-12 জন হেঁটে গেছে এখান দিয়ে, মানে পায়ের ছাপগুলো, মানে পানির যে পায়ের ছাপ পড়ে সেই ছাপগুলো দেখা যাচ্ছে। তো এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে না বিষয়টা কি হলো। তো সে সাথে সাথে দারোয়ান আঙ্কেলকে ফোন দেয়। তো দারোয়ান আঙ্কেল নিচ থেকে এসে বলছে, স্যার আপনি এখানে কি করছেন? তো বলে যে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এরকম ঘটনা। তো তিনি বললেন যে এখানে মাঝে মাঝে তিনিও দেখতে পান যে একটা মহিলাকে মানে একদম শাড়ি মুখ পর্যন্ত পেঁচানো। তো এটার জন্য তারা কেউ ওয়াশরুমটা ইউজ করে না, এটাই পরিত্যক্ত হবেই ব্যবহার করা থাকে আর কি। তো আসলে এটাই ছিল প্রথম ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে বলবো যে আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bothfm@radio40.fm, which is BHWTFM@radio.radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে।
ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশে বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো পেজ রয়েছে, ফেসবুক পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনারা লিখতে পারেন। আমাদের যারা আজকে পার্টিসিপেট করছেন তাদেরকে আপনারা দেখতে পারেন, তাদের নিয়ে কমেন্ট করতে পারেন। আর আমাদের যে রেডিও ফুর্তির পেজ আছে সেখানেও একই ব্যাপার, আপনারা আসতে পারেন। দুটো জায়গায় আমাদের পোস্ট আছে। এছাড়াও আমাদের যে টুইটার আছে সেখানে আপনারা চলে আসতে পারেন www.twitter.com/russell_bhutfm। সেখানে আপনারা গেলে খুব সহজেই খুঁজে পাবেন আমাদেরকে। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা বরং একটা কাজ করি। আচ্ছা না, আমরা একটু পরেই করি। আমরা একটা অডিও ক্লিপ শুনে আসি বরং, এবং এই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি কিনাত রায়হানা, ঢাকা খিলক্ষেত থেকে বলছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং অনেক বছর ধরে আমি ভূত এফএম শুনি। অ্যাকচুয়ালি আমি মনে করতে পারবো না কত বছর হলো ভূত এফএম শুনি, কিন্তু আমিও বেশ ভক্ত ভূত এফএম এর। সবসময় মনে করি আমি আপনাদের ভূত এফএম এ একটা ঘটনা শেয়ার করব, করি বলে আর করা হয়নি। যে ঘটনাটা শেয়ার করব এটা আমাদের ফ্যামিলির সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমার বাবা ছিলেন একজন সরকারি কলেজের প্রিন্সিপাল। তো সেক্ষেত্রে আমাদের যে বাসাটা দেয়া হয়েছিল অনেক বড় একটা বাসা ছিল। গভর্নমেন্টের বাসাগুলো সাধারণত যেরকম হয়ে থাকে 13-14টা রুম ছিল ওখানে। তো সবগুলো রুম কিন্তু ভাইয়া ইউজ করা হতো না। দেখা গেছে যে অনেকগুলো রুম আমার অনেক সময় যাওয়া পড়তো না, জাস্ট সামনে যে রুমগুলো সেগুলো ইউজ করা হতো। বাসাটা বর্ণনা না দিলেই নয়, বাসাটা চারিদিকে অনেক ধরনের গাছগাছরা ছিল, পুরাতন আমলের সব গাছটাছ ছিল, একটু গাছ ছমছমে পরিবেশই যেটাকে বলা যায়। আর বাসাটাতে ঢুকার হাতের বাঁদিকে বড় একটা লিচু গাছ ছিল, আম গাছ ছিল, জাম গাছ ছিল, এরকম অনেক গাছই ছিল। বাসাটার একদম কর্নারের দিকে একটা কুয়া ছিল, যেটাকে আমরা গ্রামাঞ্চলে অনেকেই ইন্দারা বলে থাকি। আমরা জানি যে আগেকার আমলে অনেক বাসাতেই এরকম কুয়া থাকতো, যেখান থেকে পানি বালতি দিয়ে নিয়ে ইউজ করা হতো আর কি। এরকম একটা পরিত্যক্ত কুয়া ছিল, ওটাতে কেউ যেত না, ওটা ধারে পাশেও কেউ যেত না। তো ওর পাশে একটা আপনার বাথরুমও ছিল, ওটাও পরিত্যক্ত ছিল, কেউ যেত না। অনেক সময় মালিরা অথবা যে কর্মচারীগুলো আছে তারা যে হয়তো ইউজ করে আবার ওটা ওভাবেই রেখে দিত। তো আমি যেদিন ঘটনাটা ঘটেছে তখন আমার বয়স হবে আপনার 14 কি 15 এরকম। আমার কাজিনরা আমার মার দিকের ফ্যামিলির অনেক আত্মীয় স্বজনই এসেছিলেন সেদিন। তো সেদিন আমরা খুব ছোটবেলায় যেরকম আর কি নানু বাড়ি গেলে সবাই খুব মজা করে, ওরকমই আর কি সব কাজিনরা আসছিল। আমরা খুব মজা টজা করে রাতে যথারীতি শুতে যাব, তখন বাজে আপনার 12টার মতো। তো যে যার রুমে শুতে চলে গিয়েছে। আমার রুমটা একটু কর্নারের সাইডে। তো সেদিন আর কি অনেক বৃষ্টি হচ্ছিল, মাসটা ছিল জুন মাসের মতো আর কি, জুন মাসের মাঝামাঝি একটা টাইমে। তো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তো 12টার দিকে আমি আমার রুমে যে শোয়ার প্রিপারেশন নিচ্ছি, সাথে আমার কাজিন আছে। আমি তো সবসময় একাই শুই, কখনো কোনো প্রবলেম আমরা ফেস করিনি ওই বাসাটাতে। তো যেটা হয়েছে, আমি যে শুতে যাব অনেকক্ষণ থেকে বাসপাস করছি, ঘুম আসছে না। আমার কাজিনও তন্দ্রার মতো হয়ে সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো রাত 1:30 নাগাদ বাজে। তো বাসা তো সবাই ঘুম। আমি হঠাৎ করেই একটা শব্দ শুনতে পাই। শব্দটা হচ্ছে কেউ কিছু একটা লাফ দিলে যেরকম শব্দ, যে হয়তো গাছ থেকে কেউ লাফ দিয়ে পড়লো, ধপ করে একটা শব্দ শুনতে পাই আর কি। তো শুনতে পেয়ে এদিকে প্রচন্ড বৃষ্টি, এবং আমার যে রুমটা আছে ওটা বরাবরই একটা লম্বা বারান্দা, এটা 2-3টা রুমের সাথে অ্যাটাচ করা। তো আমি শব্দটা শুনে আমার কেন যেন মনে হয় যে কোনো চোর বা এরকম কিছু আসছে নাকি, এটা দেখার জন্য যেহেতু ঘুম আসছিল না, আমার একটা আগ্রহ তৈরি হয় আর কি। আমি আস্তে আস্তে এগোতে থাকি, যাই, দরজার খিলটা খুলে সামনে দাঁড়াই। দেখি না, তেমন কিছুই দেখা যাচ্ছে না, তেমন কিছু নজরে পড়ার মতো নেই। তো আমাদের ওরকম যে লিচু গাছটা আছে, কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি লিচু গাছটার দিকে নজর পড়াতেই আমার চোখটা থমকে যায় কিছুক্ষণের জন্য, যে এক
কোনো একটা প্রাণী লিচু গাছে বসলে যেরকম হয়, অনেকটা আকৃতিটা আমি বলবো বানরের মতো, কিন্তু পাগুলো অনেক লম্বা, অনেক বেশি লম্বা। আর হাতগুলো যেরকম আছে ওরকমই, কিন্তু পাটা অনেক বেশি লম্বা। ওরকম বানর প্রজাতির, মানে অন্ধকারে ঠিক বুঝতে পারছিলাম না, অনেকটা বানরের মতো। লিচু গাছ থেকে কি যেন লিচু ছিঁড়ছে আর সংগ্রহ করছে, এরকম কিছু একটা। গাছ ভর্তি আমাদের প্রচুর লিচু। অনেক সময় অনেক বাদুর মানে লিচু খেয়ে খেয়ে ফেলতো, আম খেয়ে খেয়ে ফেলতো, এরকম। তো ওখানে আমি যখনই বিদ্যুৎ চমকাচ্ছে, আমি জাস্ট একটা অবয়বের মতো কালো একটা কিছু, মাঝে মাঝে ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো বানর টাইপের এক জাতীয় একটা প্রাণী, কিন্তু একটু লম্বাটে, পাটা বেশ লম্বা, বসে আর কি কিছু একটা ছিঁড়ছে গাছ থেকে, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমি ওখানে বলতে পারি না, হয়তো 5 মিনিটের মতো সময় দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিলাম বা ওই সময়টা আমি কাউকে কোনো কিছু বলবো এরকমও ডাকতে পারছিলাম না, আমার কাজিনটা ঘুমাচ্ছিল। পরে নোটিস করলাম যে যে জিনিসটা আর কি গাছের উপর আছে একটা অবয়বের মতো, ওই জিনিসটা আমাকে ফলো করেছে। আই মিন সে আমাকে বুঝতে পেরেছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে। সো এটা দেখার সাথে সাথে আমার খুবই ভয় লেগেছে আর কি। আমি as soon as possible রুমে ঢুকে দরজা আর কি খিল দিয়ে দিয়েছি। তখন তো ওরকম কোনো সিটকিনি সিস্টেম ছিল না, খিল সিস্টেম ছিল। দিয়ে আমি আমার কাজিনকে ডাকছি যে হ্যাঁ এরকম প্রভা শিগগিরই উঠো, দেখো এরকম একটা সমস্যা হয়েছে। তো বাসার কাউকে ডাকতেও পারছিলাম না, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমার কাজিনটা উঠে বসে বললো যে কি ব্যাপার, তুমি এরকম ঘামছো কেন, কি প্রবলেম হয়েছে আমাকে বলো। তো আমি বললাম এরকম এরকম ঘটনা ঘটেছে আমার সাথে। তো সে বললো হয়তো তুমি ভুল দেখেছো নাকি স্বপ্ন দেখেছো। আমি বললাম না, আমি নিজে দরজা খুলে হয়তো চোর ভেবে আমি সামনে এগিয়ে গিয়েছি, যে হয়তো দারোয়ান টারোয়ান নেই, ঘুমিয়ে গেছে, কোনো চোর ঢুকেছে, কিন্তু আমি দেখছি যে এই অবস্থা। পরে কিছুক্ষণ পর আমরা দেখলাম যে গাছ থেকে ওই জিনিসটা জাস্ট লাফ দিয়ে দিয়ে আমাদের পুরো উঠানে একটা ঘুরে 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 আমাদের রুমের কাছাকাছি এসে সে দাঁড়িয়ে আছে, সে নড়ছেও না। এদিকে আমরা 2 কাজিন ভয়ে রীতিমতো কাঁপছি, প্রচন্ড বৃষ্টি। এদিকে মাঝে মাঝেই যখনই বিদ্যুৎ গুলো চমকাচ্ছে, ওই অবয়বটার ছায়াগুলো আমরা দেখতে পাচ্ছি, ছায়াটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর ওই অবয়বটা আস্তে আস্তে ঘুরে ঘুরে কুয়াটার দিকে গেল, যে ওই কুয়াটার টিনটা সরিয়ে কুয়াটার মধ্যে লাফ দিয়ে পড়ে আবার টিনটা আবার সরিয়ে দিল। তো এটাই আর কি সেদিন রাতের ঘটনা ছিল আর কি, আমার নিজের চোখে দেখা। এখনো মনে হলো আমাদের জাস্ট লোম শিউরে ওঠে। পরে আমরা সকালে উঠলাম, উঠে সবাই ফ্যামিলির সাথে ঘটনাটা শেয়ার করলাম। আমাদের ফ্যামিলির কেউই এ ব্যাপারে কিছুই বলতে পারেনি, তবে আমাদের যে বাগানের মালিক ছিল উনি বলেছে যে এই কুয়াটাতে একটা লোক আর কি বছর 5 বছর আগে লোকটা সুইসাইড করে মারা যায় আর কি, একটা সমস্যা হয়, তো এর জন্য সুইসাইড করে কুয়াটাতে মারা যায়। পরে ওখান থেকে লাশটা উঠানো হয়, উঠায় যথারীতি দাফন কাফন করে দেয়া হয়। তো ওই ঘটনার পর থেকে ওই কুয়াটা পুরোপুরি ভাবে, আগে তো পুরো জাস্ট ঢেকে রাখা ছিল, পানি টানি তেমন ছিল না, ওটা ভরাট করে ওই জায়গাটা আর কি পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়া হয়। তার প্রায় 8 মাস পর্যন্ত আমরা ওই বাসাটাতে ছিলাম। একটা হুজুর ডাকানোর পর সবকিছু বাসাটা আর কি বন্ধ করে দিল, বললো যে হ্যাঁ এখানে একটা সমস্যা ছিল, কিন্তু এখন আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আল্লাহর রহমতে আপনারা দেখবেন ঠিক হয়ে গেছে। তারপর আসে ভাই আমরা 8 মাস পর্যন্ত বাসাটাতে ছিলাম, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আমি নিজে অ্যাকচুয়ালি বলতে পারবো না জিনিসটা কি ছিল, এটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। ভালো লাগলে ভাইয়া শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, এই আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, ইউর লিসনিং টু রেডিও ফুরতের FM অ্যান্ড ঘড়িতে সময় রাত 12:40 আমি রাস্তার আছি আপনার সাথে, এবং আমাদের সাথে আজকে আমাদের অতিথিরা আছেন। এই মুহূর্তে আমার সাথে আছেন আবরার ভাই, এবং আবরার ভাই আজকে আবারও এসেছেন এবং ইনশাল্লাহ আগামী শোতেও থাকবেন। তো উনি যে কয়দিন বাংলাদেশে আছেন ওনাকে অ্যাকচুয়ালি আমরা ডেকে দিচ্ছি এভাবে। তো তিনি তার ঘটনা এখন শেয়ার করবেন, তারপরে আমরা একটু ফেসবুকে যাব, তারপরে আমাদের আরো একজন অতিথি আছেন সেটা আমরা তার সাথে কথা বলবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলুন শুনে আসি আবরার ভাইয়ের ঘটনা আবরার ভাইয়ের কাছ থেকে। আবরার ভাই, আপনি তো বলছিলেন, আচ্ছা শুরুতে আপনাকে শুরু করেন তারপরে বলছি। ধন্যবাদ রাসেল ভাই। হ্যাঁ, আমি বলছিলাম আপনাকে যে আসলে
ঈদের সময় হ্যাঁ সবাই তো বাড়ি যাচ্ছে, হাইওয়েতে আছে বেশিরভাগ। তো বিশেষ করে আজকে থেকে মনে হয় হাইওয়েটা একটু বেশি জমজমাট একদম আছে। তো আমি আজকে 3টা হাইওয়ের ঘটনা বলবো। আচ্ছা ঘটনাগুলো খুবই শর্ট, হুম কিন্তু যেহেতু আপনার এবং সত্যিকার অর্থে কি যে এই ঘটনাগুলা আমি যখন বাংলাদেশে থাকতাম, টাইম টু টাইম পুরো বাংলাদেশ আমি দেখা যেত যে আমার কাজের জন্য আমি ড্রাইভ করে করে ঘুরে বেড়াতাম। হুম সো আমার সাথে ঘটে যাওয়া খুব শর্ট শর্ট 3টা ঘটনা বলছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম ঘটনাটা ছিল যেটা বলবো সেটা হচ্ছে চিটাগং হাইওয়েতে। হুম আমি আমার আপনি ড্রাইভ করছেন? আমি ড্রাইভ করি, এই 3টা ঘটনাতে আমি ড্রাইভ করতেন। চিটাগং হাইওয়েতে আমি যখন এটা হবে কত দিন আগে, প্রায় ধরুন 4-5 বছরের। হুম আমার সাথে আমার অফিসিয়াল 2-3 জন ছিলেন। এই জায়গাটা হবে সম্ভবত, এটা বলে না ওই যে মিঠাছড়া, ওই আপনার এই কি বলে ওই জায়গাটার নাম, ওই যে মিরেশ্বরাই হ্যাঁ মিরেশ্বরের ঠিক আগে মিঠাছড়াতে, ঢাকা থেকে আবার যাচ্ছি। তো রাত বাজে অ্যারাউন্ড তখন 3টা কি 3:30 এরকম রাত। তো সবাই গাড়ির ভিতরে যে বাকিরা আছে সবাই ঘুমাচ্ছে, পাশে আমার ড্রাইভার বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি। আর একটা জিনিস বলি রাসেল ভাই, আমি হাইওয়েতে যখনই থাকি আমার ড্রাইভারকে কখনো আমি চালাতে দিই না, নিতাম। ওকে তো গাড়িটা ছিল একটা মাইক্রোবাস। তো রাতটা মোটামুটি খালি ওই সময়টা, কেননা যতগুলা কোচ আছে বা যা আছে সবই আমার আগে। কোন সময় ঘটনাটা বলছিলেন যেন? এটা রাত 3টা, না মানে কোন সালের হবে এটা তাও? এটা আনুমানিক 2015 কি এরকম সময়। আচ্ছা 15 কি 14 আর সময়। তো তখন কিন্তু হাইওয়ে কিন্তু এত মানে চওড়াও ছিল না, বা কাজ চলছিল জায়গায় জায়গায় ভাঙা, এবং মিঠাছড়া ওই জায়গাটা কিন্তু ভাঙা ছিল পুরো। তো যখন যাচ্ছি আমি ওই জায়গাটা যখন ক্রস করছি মিঠাছড়ার দিকটা, তখন হঠাৎ দেখতে পেলাম যে অনেকগুলা আপনার শিয়ালের মতো কিছু জিনিস, মানে আমার মনে হলো শিয়াল সাইড থেকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে রাস্তাটা পার হচ্ছে। 3-4টা এরকম গেল। আচ্ছা যখন ক্রস করছে হঠাৎ করে ওই শিয়ালের মতো একটা আমার উইন্ডশিল্ডের উপর উড়ে এসে পড়লো। আচ্ছা শিয়াল বা কুকুর কিন্তু কোনো গাড়ির দিকে কিন্তু ঝাঁপ নেয় না, কিন্তু ওরকম একটা জিনিস আমার উইন্ডশিল্ডে এসে হিট করলো। বিকট শব্দ, সবার ঘুম ভেঙে গেছে। আমি আর গাড়িটা থামাচ্ছিল, দেখলাম যে আমার গ্লাস ফাটে নাই, কিছু হয় নাই। আরো কিছু দূর গিয়ে একটা পেট্রোল পাম্প পেলাম, ওখানে রাখলাম, নামলাম, চেক করে দেখি উইন্ডশিল্ডে কোনো দাগ নেই, কিছু কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, কোনো রক্তও নেই। ওটা যে লাগলো, লেগে কোথায় গেল আমি কিছুই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, জি। এটা ছিল চিটাগং হাইওয়ে। আর এখন আপনি ওই মুহূর্তে কি করলেন আসলে যখন? আই ওয়াজ শিভারিং। আমি কখনো রাস্তাঘাটে কোনো পশু পাখি মরুক এটা আমি চাই না। আমার ভিতর তখন ভূতের ব্যাপারটা কাজ করছিল, যে আমার ভিতর কাজ করছিল যে খারাপ লাগা, এটা যে আমি কিছু মেরে ফেললাম কি। কিন্তু সত্যিকার অর্থে ওরকম কিছু মনে হয় না আমি মেরেছি। আচ্ছা, শিয়াল বা কুকুর কখনো ঝাঁপ দিবে না আপনার গাড়ির সামনে, বা উইন্ডশিল্ড পর্যন্ত জাম দিবেই না, সেটাই। তো ইট ওয়াজ, আমি বিশ্বাস করি এটা অন্য কিছু ছিল। আচ্ছা আচ্ছা, আর একটা ঘটনা যেটা, এটা হচ্ছে নাটোর থেকে পাবনার দিকে, ঈশ্বরদীর দিকে যাচ্ছি। আপনি সমস্ত বাংলাদেশ ঘুরেছেন তা? জি। আচ্ছা, আমি মোটামুটি 85%-এর উপরে করেছি স্যার, এবং নিজে ড্রাইভ করে স্যার। তো নাটোর থেকে ঈশ্বরদী যাওয়ার সময় জি। আমার সাথে আমার একটা কাজিন ছিল, ডিস্টেন্ট কাজিন, নাম হচ্ছে মিঠু। তো গাড়িতে ড্রাইভার, ও সারাদিন চালিয়েছে, ওকে আমি পিছনে ঘুমাতে বলেছি, ও পিছনে ঘুমাচ্ছে। পাশের সিটে হচ্ছে মিঠু আর আমি, এই 3টা মানুষ। মিঠুর ব্যাপারে একটু বলে নেই। মিঠু এমন একটা মানুষ, অনেকে বিশ্বাস করে ব্যাপারটা, এটা হচ্ছে যে তুলা রাশির মানুষ। আর দ্বিতীয়ত হচ্ছে যে সে ছোটবেলা থেকে কোনো এক তান্ত্রিক, জি তাকে নিয়ে কিছু হেল্প নিত। জি। এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক কিছু মিঠু জানে এবং ও বুঝতে পারে। ফর এক্সাম্পল, আমরা হয়তো বা আমাদের আশেপাশে অনেক এন্টিটিস থাকে, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি না। জি। অনেক সময় হয়তো ফিল করি, কিন্তু মিঠুর একটা মজার ব্যাপার হচ্ছে ওর আশেপাশে যদি কিছু থাকে সেটা সে দেখে। তো সেই জিনিসটা আমি আগে থেকেই জানতাম। তো গাড়ি চালাচ্ছি,
ও আমার সাথে গল্প করছে, আমাকে বলে যে ভাই দেখছেন কিরকম ফাজিল জিনিসটা। আমি মানে বলে যে আপনার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে। ভয় লাগার কথা আমার জানলা ধরে, জানলা উঠানো, এসি চলছে ভিতরে, বলে যে গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে, আপনার গাড়ি 60-70 কিলোমিটার স্পিডে চলছে। এইটায় তো কোনো মানুষ দৌড়াতে পারে না। আর দেখেন আমার দিকে তাকায় তাকায় খালি হাসছে। আচ্ছা, আপনি কি বললেন? আমি ডান দিকে তাকাই না, আমি আর জানলার দিকে তাকাই না, আমি চালাচ্ছি সামনে, বরং আরো স্পিড কমিয়ে দিলাম। আচ্ছা, কমিয়ে দিয়ে আমি চালাচ্ছি মোটামুটি 4-5 কিলোমিটার আসার পর মিশু বসে গেছে ভাই। আমি, কি ছিল? বলা যায় এটা একটা ফাজিল রকমের একটা জিন ছিল, এবং আমাকে দেখে সে মানে এখন আমার সাথে তামসা করছে। তার মানে আমি তো দেখলাম না, বা আমাকে তো কোনো কিছু ফিল করালো না। বলে যে আপনি করবে না। এটা ছিল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা চলে যাই। আচ্ছা, তৃতীয় ঘটনাটা ছিল ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি। এটা হচ্ছে টাঙ্গাইলের মাঝামাঝি জায়গাটা। আচ্ছা, রাত হবে তখন 1:30-2টা এরকম সময়, ঠিক আছে। যাওয়ার সময় একটা মানে তখন তো রাস্তাগুলো অনেক মানে সরু ছিল, মানে জাস্ট 2 লেনের রাস্তা, হ্যাঁ, দিয়ে আসে আর একটা দিয়ে যায়। ওই অবস্থায় যখন ওই টাঙ্গাইলের ওই পয়েন্টে যখন আমরা যাচ্ছি, আমি দূর থেকে দেখলাম একটা মহিলার মতো শাড়ি পরা, সাদা শাড়ি পরা, ঘোমটা টেনে কুজা হয়ে আমি যেদিক দিয়ে যাব ঠিক ওটার মাঝখানে সে বসে আছে। আমার থেকে ধরেন মোটামুটি কত হবে আপনার, ধরেন 50 গজ দূরে আছে বা 60 গজ দূরে আছে, এরকম আচ্ছা, বসে আছে রাস্তার মাঝখানে, 1:30টার দিকে, গ্রামের রাস্তা, আচ্ছা, হাইওয়েতে। উল্টা দিক দিয়ে একটা ট্রাক আসছে। আমার মাথায় কাজ করলো যে এত রাতে তো মানুষ বসে থাকবেন, ওকে হয় আমার কাটায় যেতে হবে, ডান দিকে কাটায় যেতে হবে, তখন হয়তো ট্রাকের সাথে আমার একটা কোলিশন হতে পারে। ও আচ্ছা, রিস্কি ছিল তার মানে। ঠিক আছে। আর একটা হচ্ছে আমি ব্রেক করতে পারি, কারণ আমার স্পিড তখন ছিল 70-80 এরকম, কিন্তু আমি যদি এখন হার্ড ব্রেক করতে যাই, পিছনে আমার একটা বাস আছে, সেটা আমাকে মেরে দিতে পারে। আমি চিন্তা করলাম যেহেতু এটা মানুষ না, আমি মোটামুটি কনফার্ম যে এটা মানুষ না, আমি ওর উপর দিয়ে উঠিয়ে দিব। আচ্ছা, কিন্তু ইচ্ছা করে একদম মানে ইচ্ছা করে, সাহস করে। সাহস করে। কিন্তু মজা ব্যাপার কি জানেন রাসেল ভাই, অনেকে বলে না ঝাঁকি খায়, আমি কোনো ঝাঁকিও খাইনি, কোনো কিছু ফিলও করিস। আচ্ছা, আপনি ওই সময় কিভাবে মানে কি আচরণ দেখে বুঝতে পেরেছিলেন যেটা ঠিক আসলে মানুষ মনে হচ্ছে না আপনার কাছে? আজ থেকে প্রায় অনেক বছর আগে আমি যে ড্রাইভারের কাছ থেকে ড্রাইভিং শিখেছিলাম, আমি 26 বছর আগে ড্রাইভিং শিখেছি, খুব অল্প বয়সে। আমাকে সে একটা জিনিস বলছিল যে ভাই যাই করেন তাই করেন, রাস্তার ভিতরে রাত বিরাতে যদি কখনো কিছু দেখেন, সেটা মানুষ হোক বা পশু হোক, যাই হোক, আপনি নিজেকে বাঁচাবেন, দরকার হলে উপর দিন খেয়ে দিবেন। এটা কখনোই সেটা কোনো ভালো জিনিস হবে না। আচ্ছা, কারণ হচ্ছে ভালো জিনিস যদি মানুষ যদি হয়, সে হয় চোর ডাকাত কিছু একটা হবে আপনার গাড়ি থামানোর জন্য। আর যদি অন্যরকম সাসপিশিয়াস কিছু হয়ে থাকে, অবশ্যই এনটিটি হবে। আমার ধারণা ছিল ওটা একটা জিন। আচ্ছা, যে কারণে আমি চালিয়ে গেছি। ওকে, কোনো ধাক্কাও খাইনি, কোনো কিছু ফিলও করিনি, কোনো ঝাঁকিও নেই, ইভেন ব্যাক মিররও আর দেখিনি, কারণ ব্যাক মিররে দেখতে গেলে হয়তো আমি ডিস্ট্রাক্টেড হব। ওকে, ওকে। তো এই ছিল 3টা ঘটনা হাইওয়ে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে ব্যাক করবো। আমরা তার আগে যেটা বলছিলাম যে আমরা একটু চেষ্টা করব এখন আমাদের যে সমস্ত আপনারা লিখছেন আমাদের রেডিও ফুক্তির পেজটাতে একটু যাই। এর আগে ভূত এফএমের পেজ থেকে বলেছিলাম, এখন একটু রেডিও ফুক্তির পেজ থেকে যাই এবং এখানে পড়ি, দেখি আপনারা কি লিখছেন। এবং আমাদের যে আজকে ভূত এফএমের যে পোস্টটা রয়েছে, সেই পোস্টের নিচে আপনারা যা লিখছেন, রাজীব আহমেদ আমাদের লিখেছেন ময়মনসিং নান্দাইল থেকে, যে ভালো লাগছে তার কাছে, বুঝতে পারছি তার মেসেজটা পড়ে। অঙ্কন হালদার আমাদের সাথে আছেন, হ্যালো রাসেল ভাই লিখেছেন। বাঁধন কুমার আদি আমাদের সাথে আছেন, লিখেছেন অসম স্টোরি। আমার সাথে আছেন দেখতে পাচ্ছি আকাশ। ডক্টর আলিফ কবে আসবেন? ডক্টর আলিফ আগামী সপ্তাহে আসবেন।
আহমেদ শান আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আলভি অনিক আমাদের সাথে আছেন, BH বিপ্লব আমাদের সাথে আছেন, তুহিন মানিকগঞ্জ থেকে, রিচি রহমান আমাদের সাথে আছেন ঢাকা থেকে, MD ফারুক ফখরুল ইসলাম মাহিন আমাদের সাথে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রাশিদুজ্জামান রাতেল, আব্দুল্লাহ আল সিয়াম আমাদের সাথে আছেন, প্রিয়া আখতার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শান্ত আমাদের তপু আমাদের সাথে আছেন, তেলিম রেজা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ওয়াইশান তমাস আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও MD জহির আছেন, ইকবাল হুসাইন আমাদের সাথে আছেন, বাঁধন কুমার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি তেলিম, নাবিলা মোকাররমা আমাদের সাথে আছেন নরসিংদী থেকে, আর আরিফিন অপি আমাদের সাথে আছেন গাজীপুর থেকে, আমাদের সাথে আছেন হাফিজুর রহমান, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, কাইমা তামি আমাদের সাথে আছেন সুমন হাসান শ্রাবণ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেবাশিস সর্দার আছেন আমাদের সাথে, আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। ভূত এফএমের যে পেজটা, সেই পেজেও আপনারা অনেকে আছেন এবং লিখছেন। এই পেজটির লিঙ্ক হচ্ছে www.facebook.com/bhutfm.russell। আমাদের সাথে আছেন হৃদয় তন্ময়, ইয়াসিন আরাফাত আমাদের সাথে আছেন, এবং এই পেজটা তবে খুব ইজিলি আপনি আমাদেরকে ইমেল করতে পারবেন, আমাদেরকে খুব সহজেই আমাদেরকে ইমেল করতে পারবেন। উপরে সেন্ড ইমেল একটা অপশনই আছে, এই সেন্ড ইমেল অপশন থেকে আপনি খুব ইজিলি আমাদেরকে ইমেল করতে পারবেন, আর ইটস ভেরি ইজি। আর আমাদের সাথে যারা আছেন তারা লিখছেন এখানে, আমরা সবসময় ফেসবুকে আপনাদেরকে ঘটনা পাঠাতে নিষেধ করি এই কারণে, কারণ আমাদের ফেসবুকের অনেকগুলো ফেক পেজও কিন্তু আছে। সেই সমস্ত জায়গায় যদি আপনি ঘটনাটা পাঠান তাহলে ঘটনাটা হয়তো একজন অন্য মানুষের হাতে পড়বে, যেটা আমরা চাই না। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে, এবং আমাদের সাথে আছেন রিফাত মিয়া আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, দিগন্ত মণ্ডল, AB সিদ্দিক আমাদের সাথে আছেন অনন্য মুক্ত বগুড়া থেকে শুনছেন তিনি, মোহাম্মদ শাকিল আমাদের সাথে আছেন নাটোর থেকে শুনছেন, আবু দাউদ নিশাদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, MD আব্দুল্লাহ আল হাদি অনেক সুন্দর লিখেছেন তিনি, নূর মোহাম্মদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, MD মোর্শেদুল আলম RJ আমাদের সাথে আছেন, আরোহী আমির, এছাড়াও ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন আফরান হাবিব সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পরের যে মেইলটা আছে সেই ইমেইলটা একটু পড়ে আসবো এবং তারপরে যাব আমাদের অতিথির কাছে। ইন দ্য মিন টাইম আপনারা অবশ্যই আমাদের লিখতে ভুলবেন না। আমি আমাদের পরের অতিথির কাছে যাচ্ছি এবং তার ঘটনাটা আমি তার মতো করে পড়ে শোনাচ্ছি। তো তিনি যেভাবে লিখছেন, তিনি একটা পেশায় আছেন, যে পেশাটার কারণে তিনি আসলে স্টুডিওতে আসতে পারবেন না, ঢাকায় থাকার পরেও সে কারণে তার ইমেলটা আমরা পড়ে শোনাচ্ছি। ভাই সালাম নিবেন, আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি যদিও ঢাকা থাকি, কিন্তু বিশেষ কারণে আপনার স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়, আর আমার পরিচয়ও প্রকাশ করা সম্ভব নয়। কেন পরিচয় প্রকাশ করা সম্ভব নয় তা আপনি পুরো ঘটনা শুনলে বা শ্রোতাদের শোনালে বুঝতে পারবেন। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এবং তিনি লিখেছেন যে আমি তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত ছিলাম। আমার দায়িত্ব ছিল বাংলাদেশের একটি ছোট জেলায়। একদিন রাতে আমি কাজ শেষে ঘুমোতে গেছি, এমন সময় আমার এক কলিগ এসে আমাকে খবর দেয় যে স্যার, একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আমি ভাবলাম হয়তো কেউ বিপদে পড়ে এসেছে অথবা কোনো সোর্স এসেছে কোনো গোপন খবর দিতে। আমি তাই কাল বিলম্ব না করে লোকটিকে আমার অফিসে পাঠিয়ে দিতে বললাম। আমি অফিসে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে লোকটি আমাকে সালাম দিয়ে আমার রুমে প্রবেশ করলো। আমি তার দিকে তাকালাম এবং দেখলাম একটা কালো মতো লোক দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে কোনো আলো নেই, কেমন যেন অপার্থিব চাহনি। কিন্তু আমি কোনো কিছু না ভেবে জিজ্ঞাসা করলাম, কি চাও তুমি, কোনো বিপদ? লোকটি বলল, স্যার, আমাদের এখানকার কবরস্থান থেকে প্রায় লাশ চুরি হচ্ছে, আপনি যদি একটা ব্যবস্থা করতে পারেন তাই আপনার কাছে এসেছি। আমি বললাম, তোমার কাছে কোনো সোর্স আছে যে আমাকে এই সকল লাশ
বা তাদের সেই চোর ধরতে সাহায্য করতে পারে। লোকটা বলল সে নিজেই যাবে আমার সাথে, অবশ্য যদি আমি এই কাজটি করি। আমি কোনো কিছু চিন্তা না করে লোকটার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি নিশ্চিত আজ লাশ চোরেরা কবরস্থানে আসবে লাশ চুরি করতে? লোকটি বলল, স্যার আমি তো আপনার সাথে আছি, আর না আসলে আপনি আমাকে যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। আমি আমার লোকজনকে ঘুম থেকে উঠিয়ে খবর পাঠালাম এবং অভিযানের জন্য প্রস্তুতি নিতে বললাম। নিকশ কালো অন্ধকার, আমাদের মাইক্রোবাস অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে। আমরা 8 জন এবং সঙ্গে সেই লোকটি। রাত 2:10 ঘড়িতে আমি এবং আমার সাথীরা সাথে সেই লোকটিকে নিয়ে লোকটার দেখানো পথে সেই কবরস্থানে পৌঁছে গেলাম। আমরা দেখলাম বিরাট এক কবরস্থান, লম্বায় প্রায় 1 কিলোমিটার আর প্রস্থে প্রায় 1/2 কিলোমিটার হবে। ঘন জঙ্গল আর নিশ্চিদ্র অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা টর্চের আলো ফেলতে ফেলতে অসংখ্য কবরের ফাঁক দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু লোকটি যেন অন্ধকারে দেখতে পাচ্ছে এমন ভাবে এগিয়ে চলছে। প্রথমে কিছুটা খটকা লাগলেও পরে ভাবলাম অন্ধকারে গ্রামের মানুষ পরিচিত পথে দিনের মতোই চলতে পারে। আমি রেডিয়াম ঘড়িতে দেখলাম রাত 2:34। লোকটা আমাদের থামতে বলল। আমরা একটা নতুন কবরের সামনে। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে আমরা কোন কবরের লাশ চুরি হবে? লোকটি আমাকে নীরব চোখে ধমকের দৃষ্টিতে বলল, আমি জানি স্যার। আমি বললাম, আমি ভাবলাম লোকটি হয়তো চোর দলেরই সদস্য। বনিবনা না হওয়ায় সে তার সাথীদের ধরিয়ে দিচ্ছে। যা খুশি হোক, আমার অপারেশন সাকসেসফুল হলেই হলো, পরে বিষয়টা তদন্ত করা যাবে। এই ভেবে আমি বেশি কথা বাড়ালাম না। আমরা প্রায় 30 মিনিট অপেক্ষা করলাম। আমার সাথীরা আশেপাশে ছড়িয়ে পড়েছে। আমি সেই লোকটাকে এবং আমার সব সময়ের সাথী সেটা নিয়ে অস্ত্র নিয়ে আমি ঝোপের পাশে আড়ালে অবস্থান নিলাম। মশা যেন আমার শরীরের প্রতিটা খোঁড়া জায়গায় রক্ত খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আমি খেয়াল করলাম লোকটাকে একটা মশাও কামড়াচ্ছে না। আরো প্রায় 20 মিনিট পর কিছু পায়ের শব্দ পেলাম। আমি বুঝলাম আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। 2 জন লোক একটা কোদাল আর একটি আলোর টর্চ নিয়ে কবর করতে লাগলো। আমি দ্রুত ঝোপের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। আমার সাথীরাও বেরিয়ে এলো। আমি দৌড়ানোর সময় একটা পুরাতন কবরের মধ্যে ভেঙে পড়ে গেলাম। প্রচন্ড দুর্গন্ধে আমার জ্ঞান হারানোর দশা। আমার সাথীরা এসে আমাকে তুলে ধরলো এবং আমার পাশের একটা পুকুরে পরিষ্কার হতে সাহায্য করলো। বাকি সাথীরা 2 চোরের একজনকে ধরতে পারলো। আমরা যখন চোর ধরতে ব্যস্ত, তখন কোন ফাঁকে আমাদের পথ দেখানো সেই লোকটি চলে গেল। আমরা দেখতেও পাইনি। অনেকক্ষণ খুঁজে আমরা চোরটিকে নিয়ে অফিসের পথে রওনা হলাম। আমার অফিসে এসে আমি যখন ভালো করে গরম পানিতে গোসল করলাম, তারপর আসামিকে জিজ্ঞেস করতে লাগলাম। আসামি জিজ্ঞাসাবাদে এসে জানালো তারা মোট 2 জন। কোনো এক লাশ যদি বজ্রপাত কিংবা হার্ট অ্যাটাকে মারা যায়, তারা সেই লাশ 2 দিনের মধ্যে চুরি করে নিয়ে যায়। তারপর তারা সেই লাশ জঙ্গলের ভেতর সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে কঙ্কাল বানায় এবং মেডিকেল কলেজের ছাত্রদের কাছে এটা বিক্রি করে। পরের দিন রাতে আমি আসামি সহ সেই জঙ্গলের ভেতরে গেলাম। জঙ্গলের একটি গভীর জঙ্গল, সেখানে জনমানবের কোনো আনাগোনা নেই বললেই চলে। গাড়ি দূরে রেখে হেঁটে সেই জঙ্গলে ঢুকলাম। জঙ্গলের প্রায় মাঝামাঝি জায়গায় একটা খোলা পরিষ্কার মতো জায়গায় কিছু কয়লা, চুলা, ইট সমস্ত দেখতে পেলাম। গ্রামে ধান সিদ্ধ করার জন্য কিছু টিনের চাতাল পাওয়া যায়, সেরকম চাতালের ভেতর আমরা একটা লাশ দেখতে পেলাম আর কিছু কঙ্কালের মতো। এবং লাশের সে বিভৎস অবস্থা দেখে আমি চোরটাকে জিজ্ঞেস করলাম। চোরটা আমার পা জড়িয়ে ধরে বলল যে, স্যার আমার একটা কথা শুনেন, তারপর আমাকে যা করবেন করেন। আমি মারা বন্ধ করে বললাম, কি বলবি বল। চোরটি আমাকে বলল, স্যার আমি একটি মেডিকেল কলেজে চাকরি করি। আপনি কি জানেন যে আমাদের এই ছাত্রদের যে দরকার হয় এই সমস্ত সবকিছু তিনি বুঝালেন এবং সেই কারণে তিনি লাশ চুরি করেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনোদিন এই কাজ করবেন না। পরের দিন রাতে আমি ঘুমোতে যাবো এমন সময় আমার যে সহযোগী সে আমাকে বলল, স্যার
কালো মতো লোক আপনার সাথে দেখা করতে চায়। আমি বুঝলাম সেই লোকটি হবে। আমি বললাম পাঠিয়ে দাও। সেই লোকটাই এলো, তার চোখগুলো লাল, বাতাসে কিরকম বিশ্রী একটা গন্ধ। লোকটা আমাকে জোর করার ভঙ্গিতে বলল, আপনি কি সেই চোরটাকে ছেড়ে দিলেন? আমি বললাম, চোরটার কথা আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। লোকটি আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলল, লাশ যদি আপনার আপন কারো হতো বুঝতেন। লোকটি হন হন করে বেরিয়ে গেল। আমি কতক্ষণ স্থবির হয়ে বসে রইলাম। হঠাৎ মনে হলো লোকটা কোথায় গেল। গেটে ফোন করলাম, একটু আগে যে লোকটা আমার কাছ থেকে পাঠালে সে কোথায়? অবাক কণ্ঠে বলল, আমি আবার কখন কাকে পাঠালাম। আমি বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। আমি সিসিটিভি রেকর্ড দেখার সিদ্ধান্ত নিলাম। আমি দেখলাম আমি আমার অফিসের মধ্যে একা কথা বলছি, কিন্তু কোনো লোককে দেখতে পাচ্ছি না। এবার আমি লোকটিকে প্রথমে আসার দিনের ভিডিও দেখলাম, একই অবস্থা। আমি একা, যেন কারোর সাথে কথা বলছি, আর কেউ নেই। বিষয়টা আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। সকালে আমার ঝাড়ুদার অফিস ঝাড়ু দিতে এসে আমায় বলল, সাহেব রাতে অফিসের চেয়ারে ঘুমিয়েছেন। আমি কিছু না বলে নিজের রুমে গিয়ে আবার ঘুমালাম। ঘুম থেকে উঠলাম প্রচন্ড জ্বর নিয়ে। 1 সপ্তাহ আর কোনো হুঁশ ছিল না। পরে হাসপাতালে ভর্তি হই, আস্তে আস্তে সুস্থ হই, কিন্তু আজও সে ঘটনার কোনো ব্যাখ্যা করতে পারেনি। এই ছিল ঘটনা। তারপরে তিনি তার নাম এবং ফোন নাম্বার শেয়ার করেছেন আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ওকে, আসসালামু আলাইকুম রাসু ভাইয়া, আমি রায়ান, এসেছি হচ্ছে বাংলা মোটর থেকে। জি। আমার যে ফার্স্ট স্টোরিটা আপনাকে অফিয়ারে শুনিয়েছিলাম সেটা আবার এখন শোনাচ্ছি। স্টোরিটা হচ্ছে অয়ন নামে একটা ছেলের কাছ থেকে আমার শোনা, এবং এটা হচ্ছে ঝিনাইদহের রতিডাঙ্গা নামে একটা গ্রামের মেবি। তো ওই সময়ে, যে সময় মূল স্টোরিটা আর কি হয়, মানে মূল ঘটনাটা হয়, ওই সময় হচ্ছে বেশ আগের সময়। তো বিয়ে যখন হতো, এটা নৌকা দিয়ে আর কি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া হতো। তো ওই ছেলেটা যখন হচ্ছে ওর টিনেজ সময়টা ছিল, তখন হচ্ছে এই জাদুটোনা বা জিন ভূত এটা নিয়ে ওর খুব বেশি আগ্রহ জমে ভাইয়া। যেটা হচ্ছে মানে সবার একটা ভুল, যে এই বিষয়ে পারদর্শী না হয়ে যখন হচ্ছে কোনো একটা স্টেপ নেয়, তখনই ভাইয়া বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়। তো ওই গ্রামে আর কি একটা হুজুর টাইপের আসে, যে কিনা দাবি করে যে সে জিন ভূত এগুলো হচ্ছে আনতে পারে। তো ওই হুজুরের কাছ থেকে ওই ছেলেটা মানে যে কিছু কিছু হয়তো বা তন্ত্রমন্ত্র শিখেছিল বা কিছু শিখে আর কি মানুষকে বলতে থাকে, হ্যাঁ আমি পারি, আমি মানে এগুলো করতে পারি, আমি সব জানি। জেনে সে মাঝে মাঝে হচ্ছে আসন বানিয়ে বসে থাকতো, সামনে হচ্ছে গুড় নিত, দেন হচ্ছে মিষ্টি নিয়ে বসে থাকতো, মানুষকে একটা ভাব দেখাতো সে হচ্ছে জিন হাজির করছে, মানে এক্সেট্রা বিভিন্ন ধরনের শো অফ যতটুকু করা যায় সে করতো। তো একদিন দেওয়া হচ্ছে 3টা ফ্রেন্ডকেও নিয়ে এসেছে। তো 3টা ফ্রেন্ডকে নিয়ে বলছে যে আজকে রাত্রে হচ্ছে আমি জিন হাজির করব, তোরা দেখে নিস, তোরা আসিস সবাই, আমি জিন হাজির করব। তো ওর ফ্রেন্ড 3টাও যায়। যাওয়ার পরে হচ্ছে ভাইয়া ওদের টিনের ঘরটা ছিল এবং একটা লাইট ছিল। সেই লাইটটা মানে ও হচ্ছে এরকম একটা জায়নামাজ নিয়ে আসন টাসন তৈরি করে বসে আছে, এই ইয়ে নিয়ে, মিষ্টি নিয়ে, গুড় নিয়ে, চিরা নিয়ে, আটা নিয়ে, এগুলো নিয়ে বসে আছে। তো বললো যে দেখিস জিন আসবে, এই করবে সেই করবে, অনেক কথা বলার পরে হঠাৎ করে ভাইয়া মানে একটা সময় কি লাইটটা অফ হয়ে যায়। লাইটটা অফ হওয়ার পরে ওর যে 3টা ফ্রেন্ড হচ্ছে জাস্ট ও একটা চিল্লানির আওয়াজ শোনে, আর মানে ওই ফ্রেন্ড দুটাকে পরের দিন আর কি পায় ওর বাসায় আর কি আর পায়নি। এরপরে ভাইয়া ওর যা হয়, ওর ভাষ্য মতে যে ওকে মিনিমাম 10 জন মিলে মনে হয় মেরেছিল ওই অন্ধকার রুমে। তো বললো যে এইটা কোনো মানে স্বাভাবিক মানুষ একার পক্ষে সম্ভব না মানে আমাকে মারা, এবং দরজাগুলোও হচ্ছে বন্ধ ছিল, এমনও পসিবল না যে 10 জন এসে আমাকে মেরে চলে যাবে আবার। আর মারলেও হচ্ছে কোনো একটা আওয়াজ শুনতাম, আমি কোনো আওয়াজও শুনিনি, জাস্ট আমি মানে মাটিতে পড়ে যাই এবং ইচ্ছা মতো জাস্ট আমাকে মারা হয়। আর ভাই মজার বিষয় হচ্ছে সকালবেলা উঠে দেখা যায় ওর যে চুলগুলো ছিল, চুলগুলো মানে জট ধরে গেছে বা এই টাইপের আর কি সামথিং, পুরা গুচ্ছা আকার হয়েছিল। তো এইটা ওর মা বাবা জানতে পারে। মা বাবা জানার পরে ওই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে যেয়ে বলে যে আপনি আমার ছেলেকে কি শিখাইছেন বা কি হয়েছে যে ও হচ্ছে এরকম বলে বেড়াচ্ছে। তো হুজুর বলেছে এটা হচ্ছে আমি তো ওকে কিছু বলিনি, ও যাই হোক আপনার বাড়ির
অপোজিটে যেই গাছটা আছে ওই গাছে আর কি একটা জিন থাকে, আর জিনেরা সাধারণত মিথ্যা কথা সহ্য করতে পারে না। ও যেহেতু এই যে এইভাবে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতো, তো ওই অমর দিন এরকম হচ্ছে মানে ওর হার্ম করার চেষ্টা করেছে এবং যে কোনো কিছু হয়ে যেতে পারতো, ওকে মেরেও ফেলতে পারতো। তো ও হচ্ছে আরো ক্ষতি করবে। ও এখনো হচ্ছে যে আমার পক্ষে এই জিনটাকে সরানো সম্ভব না, আমি এমনি কিছু ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। তো ও হচ্ছে ওই হুজুরটা ওর একটু পানি পড়া দেয়, তেল পড়া দেয় আর তাবিজ দেয়। তাও ভাইয়া তেমন কোনো একটা যে খুব ইফেক্টিভ কিছু হয়েছিল তাও না। কোনো সময় ছেলেটা কি পুকুরের মাঝখানে চলে যেত, এমন একটা অবস্থা ছিল যে মানে রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে না ওর অজান্তেই ও পুকুরে চলে গেছে। তারপরে হচ্ছে অন্য হয় গাছের উপরে চলে যেত বা এই টাইপের বিভিন্ন অস্বাভাবিক আচরণ করতো। তবে ভাইয়া ওর মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আসে, যেমন কি ও হচ্ছে মানে ওর মাথাটা পুরা বডি হচ্ছে পানির নিচে রাখতে পারতো। জাস্ট ও একটা হাতের একটা আঙ্গুল বা একটা হাত উপরে রেখে ও ঘন্টার পর ঘন্টা ভাইয়া পানির নিচে থাকতে পারতো। এটা হচ্ছে জাস্ট ওর একটা অবাক করা কোনো একটা অলৌকিক ক্ষমতা বলতে পারেন। তবুও ভাইয়া ও রাত্রেবেলা বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন বলেন, বিভিন্ন সময় কেঁদে কেঁদে উঠে পড়তো, এই টাইপের বিভিন্ন ঝামেলা হতো। এরকম ভাইয়া মিনিমাম 6 মাস 1 বছর যাওয়ার পরে ওর বাবা মার ডিসিশনে যে এইভাবে আর কতদিন, তো ওকে কোনো একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া যায়। তো ওই ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই হুজুরটা বলে যে হ্যাঁ ও এরকম ওই যেহেতু এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেছিল, তো আমি এরকম এই জিনটা কোনো মতে হচ্ছে ওকে ছাড়ানো সম্ভব, তবে এই জিনটা যে আর কখনো হচ্ছে ওকে হার্ম করবে না এটারও শিওর বলতে সে পারছিল না। আচ্ছা। আর তার কিছু তাবিজ দিয়ে দেয়, বলো যে এই তাবিজটা আপনারা যতদিন পর্যন্ত ওর কাছে রাখতে পারবেন ততদিন ও ভালো থাকবে। তো ভাইয়া বেশ দিন অনেক চলে যায়, আর হচ্ছে ছেলেটা যখন বিয়ে করে, ঠিক যখন হচ্ছে ওই যে আমি বললাম যে বিয়ের সময় নৌকা পারাপার করে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যাওয়া হয়, তো ভাইয়া ও হচ্ছে যখন এক নৌকাতে ওর বউ এবং হচ্ছে ভাইয়া কিছু মানুষ ছিল, ওর ওয়াইফ করে কি হচ্ছে ও আর ওর ওয়াইফ মিলে এই নৌকাতে বসেই পানির ভেতর থেকে একটা শাপলা ফুল ছিঁড়ে ওদের কাছে রাখে। এরপরে ভাইয়া ওই শাপলা ফুল ছেঁড়ার পরপরই না ওর ওয়াইফের চোখ লাল হয়ে যায় এবং ভাইয়া বাড়িতে গিয়ে কি বলবো খুব বেশি রাগান্বিত হয়ে যায় বা এই টাইপের কিছু একটা হয়ে যায়, এবং ওয়াইফ নাকি ওই নৌকার মধ্যে একটা শ্যাডো টাইপের কিছু একটা দেখতে পেয়েছিল। আর ভাইয়া এরপর থেকে ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের ওয়াইফ বেশ রাগান্বিত হয়, ওই বেশ 2-3 দিন কোনো খাওয়া দাওয়া করেনি, জাস্ট কি বলবো সবার সাথে একটা বাংলাদেশি একটা যখন কোনো নববধূ ঘরে আসে দেখা যায় কি সে হচ্ছে চুপচাপ বসে থাকে বা সে খুব একটা ভদ্রভাবে থাকে, বাট সে অলওয়েজ রাগ হয়ে চলাফেরা করছিল, তারপরে রাগ রুট বিহেভ করছিল সবার সাথে। তো এই জিনিসটা পরে হচ্ছে 2-3 দিন পর তার বাবা মাকে জানানো হয়, ওই মেয়ের বাবা মাকে। মেয়ের হচ্ছে এরকম তখন বাবা মা বলে যে আচ্ছা তাহলে কি করার, তাহলে হচ্ছে ওই আর এর মাঝে ওই যে প্রথম হুজুরটার কাছ থেকেও অনেক কিছু শিখেছিল, সেই হুজুরের সাথে ওর দেখা হয়ে যায়। তো ওই হুজুরকে পরে এরকম বলে যে হুজুর এরকম আপনার ও তো হচ্ছে এই টাইপের সমস্যার মুখোমুখি হচ্ছে, তো কি করা যায়। আর ওই হুজুরকে ভাইয়া সবাই অনেক ভণ্ড বা এই টাইপের অনেক কিছু বলে আখ্যা দিত। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তো সবাই যেহেতু ভণ্ডও বলে আমাকে আর ওর যেহেতু এই সমস্যা, তাহলে আমি জিন হাজির করেই ওর এই ওয়াইফের ট্রিটমেন্টটা করায়। তখন হচ্ছে লোকজন বলা স্টার্ট করে তুমি তো একটা ভণ্ড, তুমি আবার জিন হাজির কি করবা, যদি জিন হাজির করতে পারলে আমাদের সবাইকে দেখাও। তো ওই হুজুরটা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে অমুক দিন আপনি হচ্ছে আপনারা সবাই এই বাড়ির উঠানের যেই একটা জায়গা থাকে ওই বাড়ির বাইরে, সে সবাই ওখানে গোল করে এসে বসবেন, আমি মাঝখানে থাকবো, ওই দিন জিন আপনাদেরকে মিষ্টি খাওয়াবে, এটা কথা দিলাম। তো ভাইয়া এইটা আর কি গ্রামে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে জিন নাকি এরকম মিষ্টি খাবে, চলো দেখে আসা যাক কিভাবে এই হুজুরটা নাকি জিন হাজির করবে, যাক দেখে আসা যাক। তো ভাইয়া ওই ঠিক সময় মতো সবাই চলে আসে, আসার পরে ওই লোকটা মাঝখানে বসে এবং ভাইয়া গোল করে সবাই ওনাকে ঘিরে বসে থাকে। তো হঠাৎ করে ভাইয়া 10 মিনিট বা 5 মিনিট আগে ওই লোকটা বলে ওঠে যে এখন আর 5 মিনিটের মধ্যে জিন মিষ্টি নিয়ে হাজির হবে, সবাই রেডি থাকেন। আর হঠাৎ করে একটা টাইমে এক ঝাঁক কবুতর, মিনিমাম 1 থেকে 150 কবুতর হঠাৎ করে এসে ওই যে বাড়ির চালটা আছে ওই ছাদের উপরে হঠাৎ করে এসে বসে, এবং চারদিককার যে লোকজন সব ওই কবুতরের দিকে তাকায়। ঠিক ভাইয়া প্রত্যেকের সামনে একটা করে মিষ্টি ছিল, এবং ভাইয়া এটা হচ্ছে অবাকজনক সবচেয়ে বিষয় ছিল, কারণ লোকজনও সেখানে 200 মতো ছিল। তো সবার ওই 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে সবার কাছে মিষ্টি সার্ভ করাটাও ইম্পসিবল বলা যায়। তো হঠাৎ করে কি এসে দিল বা কি দিল, এটা সবাই বুঝতে পারে যে আসলে এখানে কিছু একটা আছে।
তো এরপরে হচ্ছে ওই লোকটা বললো যে যেহেতু আপনাদেরকে এখন বিলিভ হয়েছে তাহলে আমি হচ্ছে ওর ট্রিটমেন্টটা স্টার্ট করি। এরপরে ভাইয়া ট্রিটমেন্ট করে মোটামুটি ভাইয়া তারা আলহামদুলিল্লাহ দুইজনই এখন সুস্থ, এবং এখন ভাইয়া তারাও এখনো খুব ভালো আছেন। এই ছিল ভাই আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাবো এখন আবারও আবরার ভাইয়ের কাছে, এবং আবরার ভাই আরো ঘটনা আছে সেগুলো আমরা শুনবো, এবং আশা করছি আপনাদের এই ঘটনাগুলো ভালো লাগছে। চলুন শুনে আসি আবরার ভাইয়ের কাছে তার পরবর্তী ঘটনাটি। জি, ধন্যবাদ রাসেল ভাই আবার যে থ্যাংক লোড দেওয়ার জন্য। এখন যে ঘটনাটা বলবো এটা মিরপুরের ঘটনা। আচ্ছা, ঢাকার মিরপুরে। এটা হচ্ছে আমার পুরাতন যে ফ্যাক্টরি সেটার ঘটনা। আচ্ছা, এটা একটু মনে হয় বড় ঘটনা, একটু শুনি তাহলে। কেননা অনেকগুলো ইনসিডেন্ট, হ্যাঁ, একটা একটা করে বলবো। আমরা সময় নিয়ে বলতে পারবো, কোনো সমস্যা নেই। জি, তো এই ঘটনাটা হচ্ছে মিরপুর 1 নম্বরে আমার একটা ইন্ডাস্ট্রি ছিল আর কি ওখানে। তো ওই ইন্ডাস্ট্রিটা বর্তমানে আছে, জায়গাটা আছে, বাট ওখানে ইন্ডাস্ট্রিটা নেই। আচ্ছা, কোনো এক কারণবশত ওটা আমি শিফট করে আরেক জায়গায় স্থানান্তর করি। তো এই ইন্ডাস্ট্রিটা যে জায়গাটা, এটা ইন্ডাস্ট্রিয়াল প্লট হিসেবে আমি পাই। আমি না, আমার বাবা পান কিছুটা, তাও 78-এ। তার আগে এখানে যারা আদিবাসী যারা থাকতেন, স্থানীয় যারা আর কি, স্থানীয়রা যখন এখানে থাকতেন, যখন আর কি অ্যালোকেশন হয় নাই, তো তখন আমার এই প্লটটার ভিতরে একটা সাইডে, একটা কর্নারে তাদের পারিবারিক গোরস্থান ছিল। আচ্ছা, এটা কি আপনি জানতেন না আগে? আমরা যখন পাই তখন ওই গোরস্থান সহই পাই, এবং আমার দাদার ইনস্ট্রাকশনে আমার বাবাকে সে বলেছিল সবাই তো একসময় নিচে যেতে হবে, মাটি নিচেই যেতে হবে, সুতরাং এটা তুই ভানিস না। আচ্ছা, এটা আলাদা করে রাখ, সাইড দিয়ে ওয়ালটল দিয়ে। তো আমার আব্বা ওটাই করেছেন, সাইড দিয়ে ওয়ালটল দিয়ে ওটা আলাদা করে রেখেছেন, ওখানে কোনো স্থাপনা করেনি। আমাদের জানা মতে ওখানে প্রায় 7-8টার মতো কবর আছে। জায়গাটা খুবই ছোট, ধরুন আপনার সব মিলে 10 ফিট বাই 10 ফিট এরকম জায়গা, কিন্তু ওই একই জায়গার ভিতরে কয়েকবার কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা ওখানে স্থানীয় যারা থাকতেন তাদের। তো যাই হোক, ওই কবরস্থানটা আমরা আসলে ওখানে একটা গার্ডেনের মতো করে রেখেছি। তো ওই জায়গাটায় আর কি আমরা কিছু মানে চারদিক দিয়ে ওয়াল করে আটকানো, এবং যাদের ফ্যামিলি মেম্বারদের ওখানে দেওয়া হয়েছে, আদিবাসী যারা ওখানে ছিলেন স্থানীয়, ওনারা একমাত্র আমাদের কাছে পারমিশন নিয়ে ওখানে মাঝে মাঝে জিয়ারত করতে আসে, 2-1 বছর পর পর ওখানে জিয়ারত করতে আসে, এছাড়া আর কিছু না। তো মোটামুটি 80-র দশকের দিকেও কিছু আলামত পাওয়া গেছে ওখানে যে কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে বা এন্টিটিস আছে, এটা আলামত তখনও পাওয়া গিয়েছে। এবং সময় সময় অনেকেই অনেক কিছু আমাদেরকে বলেছে যে এই দেখেছি ওই দেখেছি, এরকম অনেক কিছু হয়েছে, বা অনেক অ্যাক্টিভিটি আমরা জানতে পারি আর কি। তো আজ থেকে আপনার 2013 কি 12 এরকম সময়কার দিকেকার ঘটনা। আমার ওই ফ্যাক্টরিটা 24 আওয়ার্স চলতো, 24 ঘন্টা 3টা শিফটে চলতো, মানে ম্যান পাওয়ার চেঞ্জ হয়ে যেত কিন্তু ফ্যাক্টরি চলছে। আচ্ছা, ওই কবরস্থানের ওইখানটা আমরা গ্রিল দিয়ে রেখেছি, পাশে আমাদের জেনারেটর রুম, আর একটা সাইডে ওয়াল দিয়ে আটকানো, আর একটা সাইডে একটা উইন্ডোর মতো করা, এইভাবে করা আছে ওটা সাইডে, আর এরপরে আর একটা প্লট। তো ওইখানে এক সময় এই নানা রকম আলামত দেখার পরে আব্বা বলছিল যে নামাজ ঘরটা ওটা পাশে, ওয়ালের পাশে, তো নামাজের জায়গাটা ওখানে ওয়ালের পাশে। ওই সময়টা সামহাও ওখানে কেউ নামাজ করতো না। তো এক রাতে আমার যে নাইট গার্ড, সে ডিউটি দিচ্ছে দূরে আর এক সাইডে, মানে জায়গাটা মোটামুটি সব মিলিয়ে আপনার প্রায় 15 কাঠা জায়গা, যে অনেক স্পেশাস। মাঝখানে অনেক পার্টিশন আছে, হয়তো একটা পার্টিশন অন্য সাইডে অন্য মানে কোনো ওয়ার্কার কাজ করছে, শুধু নাইট গার্ড একা ওই দিকটায় থাকতো বেশি, ওই কবরস্থানের পাশে। তো হঠাৎ সে দেখতে পায় রাত্রেবেলা, আনুমানিক আপনার 2টা 2:30 বা 3টা এরকম একটা, সবসময় একটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। আর দেখতে পায় একটা লম্বা চড়া একটা মানুষ, আলখেল্লা পরা, সাদা আলখেল্লা পরা, ওখানে দাঁড়িয়ে আছে পিছন দিয়ে, মানে স্পষ্ট দেখছেন একদম? আমি না, আমার নাইট গার্ড স্পষ্ট দেখছে। আচ্ছা, সে স্পষ্ট দেখছে যে এরকম একজন মানুষ দাঁড়িয়ে আছে। ওখানে কোনো আলো নাই, মানে আবসা আলোর ভিতরে যা দেখা যায়, যতটুকু দেখা যায় যতটুকু দেখা যায়।
সে বললো যে কে ওখানে, নাইট গার্ড বলছে। লোকটা কটমট দৃষ্টিতে ঘুরে তার দিকে তাকালো, ভাল লাগেনি আমার কাছে ব্যাপারটা। কটমট দৃষ্টিতে তার দিকে তাকালো, তাকায় নিয়ে তাকে বলতেছে, বা ও বলার আগে যেটা হলো, সে একটু আগিয়ে আসলো, খুব কাছে, এই 5 ফিটের গ্যাপের ভিতর চলে আসলো। তখন আমার নাইট গার্ড দেখে আরো ভয় পেয়ে গেল। লোকটা মানুষের অবয়ব, কিন্তু মানুষের মতোই দেখতে, কিন্তু কি যেন একটু ডিফারেন্ট। জল জল করছে চোখগুলা, লাল। বলতেছে, তোদেরকে বলছিলাম যে যেভাবে এখানে চলা উচিত সেভাবে তোরা চলছিস না। একদম স্পষ্ট মানুষের মতো করে বলছে। মানুষের মতো তোরা সেভাবে চলছিস না, তোদের কিন্তু ক্ষতি হবে। এরপরে আমার নাইট গার্ড অজ্ঞান হয়ে যায় ওইখানে। তো ও অজ্ঞান হওয়াতে একটু পরে ওখান থেকে ওই লোকজন তো একটু পরপরই যাতায়াত করে, তো দেখে যে ও পড়ে আছে। ওকে পানি টানি দিয়ে যখন উঠালো, তখন সে আর কি এই ঘটনাটা বলল। এর কিছুদিন পরেই আমার এক ওয়ার্কারের মেশিনে হাত ছেঁচে গেল। আচ্ছা, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, রাইট? অ্যাক্সিডেন্ট। আচ্ছা। এবং আমার বাবা এবং আমার মা আমাদেরকে মনে করে দিল যে ওখানে নামাজ পড়া হয় এখনো। জায়গাটা কি পরিষ্কার করে রাখা আছে? নামাজ টামাজ তো ওখানে এখন কেউ পড়েন, ওই শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা একটা মিলার টিলার দিয়ে আবার ওখানে নামাজ টামাজ পড়ানো শুরু করে দিলাম, কবরস্থানটা আবার পরিষ্কার করে দিলাম। মাঝখানে অনেকদিন ছিল না। একদিন রাতে বেলা, আমি অনেক সময় দেখা যাচ্ছিল যে রাত্রেবেলা প্রোডাকশন চলছে, অনেক সময় ইম্পর্টেন্ট প্রোডাকশন, আমি থাকতাম। রাতেবেলা আমি আছি অফিসে। তো ওই রুমের থেকে বের হয়ে আমি ওইখানে ওই জায়গাটা কি কবরস্থানের জায়গাটা গ্যাপ, কিন্তু ওখান থেকে কিন্তু 5 তলা বিল্ডিং উঠে গেছে। আচ্ছা, সো আমি 3 তলা থেকে ওই কবরস্থান সাইডে দাঁড়ায় দাঁড়ায় এসে ওখানে সিগারেট খাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট ফিল করলাম পিছন থেকে জাস্ট এটা পিঠের উপর আলতো ছোঁয়া। তাকায় দেখলাম কেউ নেই। ঠিক আছে, মানে জিনিসটা এরকম যে আপনি দাঁড়িয়ে ছিলেন, হাত দেয়, আমি দাঁড়িয়েছি, তার মানে এরকম কোনো চান্স না যে আপনি কিছু সময় ঘুমিয়ে গেছিলেন বা কোনো ভুল দাঁড়িয়ে আছি একদম দাঁড়িয়ে আপনি সেটাই এবং হ্যাঁ। যদিও অনেয়ার বলা উচিত না যে সিগারেটের কথাটা, তারপর আমি বললাম এই জন্য যে আমার হাতে, মানে আপনি আগে পুরোপুরি সজাগ ছিলেন আর কি। আমি সজাগ সম্পূর্ণভাবে। জি। হঠাৎ করে আলতো ছোঁয়া একটা হাতের, তাকিয়ে দেখি কেউ নাই। গা শিশি করে ওঠা। গা শিশির মানে কি সেই রকম, আমি ভয়ের চোটে 3 তলা থেকে তাড়াতাড়ি নিচে নেমে মানে নিচতলায় চলে আসলাম। আর একদিন আমার এক ইঞ্জিনিয়ার, সে ওই রাত্রেবেলা ডিউটি করছে, সে ওই ফ্লোরেই একটা জায়গায় ঘুমিয়ে গেছে। এবং হঠাৎ করে তার উপর মানে প্রচন্ড রকমের মারধর শুরু হয়ে গেল। চোখ খুলে মানে ঘুম ভেঙে মানে 2-1টা লাথি খেয়েছে খুব জোরে জোরে, এবং সে চোখ খুলে দেখে কেউ নাই। পরে ওই নাইট গার্ডকে আবার বলছে যে ভাই আমাকে কে যেন মেরে দৌড় দিচ্ছে। না, কেউ তো মারে নেই। সিসিটিভিতে চেক করলো, চেক করার পর দেখে যে কেউ না, সে হঠাৎ মানে 2বার ঝাঁকি দিল, সে ঘুম থেকে উঠলো, ওঠার পর সে নাইট গার্ডের ওই যে রুম ওইদিকে চলে গেল। তারপর সে স্বীকার করলো ওদিন রাত্রেবেলা সে সামহাও একটু নাপাক ভাবেই ঘুমিয়েছিল। আচ্ছা, এবং জায়গাটা হচ্ছে ওই কবরস্থান থেকে কাছেই। তো এই ছিল 3টা ঘটনা এই পর্যন্ত সোফার আমরা আমার নলেজে এখন আসতেছে। আমার ওয়ার্কারদেরকে যদি আমি জিজ্ঞেস করি, তাদের কাছ থেকে আরো অনেক ঘটনা বের। এই যে আপনার যে কারণে আপনি সরিয়ে নেন না কেন, যাই কিছু ঘটুক না কেন, যে সব আপনি কি মনে করেন যে এগুলো প্যারানর্মাল, আপনাকে সরে আসতে হয়েছে যে ওখান থেকে? এতেও কি একটু প্যারানর্মাল ঘটনাগুলো এর সাথে কি জড়িত? অর্থে রাসেল ভাই, আমি মানে আপনার বিশ্বাসটা, আমি আপনাকে রাসেল ভাই, আপনাকে আমি জিনিসটা কিন্তু আপনি পার্সোনালি জানেন একটা বিষয়, ওখান থেকে সরিয়ে নেওয়ার পিছনে একটা ব্যাপার ছিল, বিশাল একটা ব্যাপার ছিল। ওই জিনিসটা আমি বলবো না, শুনতে হবে না, কিন্তু আমি আবার আমার ধারণা এটা একটা কারণ। এটা আপনার নিজস্ব বিশ্বাস? আমার নিজস্ব বিষয়, কারণ হচ্ছে এখন কিন্তু ওই জায়গাটা আমরা ফেলে রেখেছি, আপনি বললেন সেটাই। এবং ওখানে এখন কোনো মানুষও থাকে না, 5টা ফ্লোর টোটালি খালি, নিচে শুধুমাত্র নাইট গার্ড থাকে,
গেটের বাইরে তাও সে থাকে। হুম। অ্যান্ড আমার নাইট গার্ডকে যদি আমি জিজ্ঞেস করি, ও আর অনেক ঘটনা রিসেন্ট হয়তো আমাকে বলবে। এরপরে যে বড় একটা ওখান থেকে যে সরে আসার কারণটা, এটা আমরা আমাদের ফ্যামিলির ভিতরে এটা বিশ্বাস করি যে এটা একটা কারণ, কারণ ওখানে আমরা তো আর সবসময় থাকি না, সব রকম মানুষের তার মানে ওই যে উপদ্রব যেগুলো হতো আপনার ওখানে, জি। এই ব্যাপারগুলো শুধুমাত্র আপনি যে জানতেন তা না, আপনার ফ্যামিলি মেম্বাররাও জানতেন যে আচ্ছা। সবাই জানে। আর তার চেয়ে বড় আর কথা আপনার সাথে হচ্ছে- ছাড়া আপনার গার্ড বা আপনার সাথে যারা আপনার কালিগস তাদের ছাড়া আপনাদের ফ্যামিলির অন্য কেউ যখন গেছেন তখনও তারাও কি কিছু ফিল করেছেন ওখানে ওরকম খোঁজ? রাতের বেলা আসলে আমার ফ্যামিলি অন্য কেউ থাকতো না আমচান। আর দ্বিতীয়ত যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার এক চাচার কাছে আমি একবার শুনেছিলাম, আচ্ছা, কিন্তু জিনিসটা আমার ওইভাবে খেয়াল নেই। একটা তার সাথে একটা এমনি এলাকার লোকজনের কাছে কোনো সময় জিজ্ঞেস করেন? এলাকার লোকজন আসলে আমাদের প্রিমিসিসে কিন্তু অ্যালাউড না। আচ্ছা আচ্ছা আমাদের কাস্টডিতে মানে সোজা কথা টোটালি আমরাই ওটা মেনটেন করি আর কি। আচ্ছা। তো কেউ ওখানে ঢুকতে পারে না। আর সবচেয়ে মজার ব্যাপার, খালি একটা জায়গায় এভাবে ফেলে রেখেছি, ওখানে কিন্তু কোনো মানুষজন রাত্রেবেলা কিন্তু ভুলেও ঢোকে না। কারণ যে ইনসিডেন্টটা ওখানে ঘটে গেছে, এই ব্যাপারটার কারণে আমরা ফ্যাক্টরিটা সরিয়েছি, এরপর থেকে ওখানে কেউ ঢোকার সাহস করে না। মাই গড। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তো ঘটনা শেষ আজকে, সো আমরা একটা যেটা করবো সেটা থেকে ছোট্ট বিরতি নেবো, তবে তার একটা ফেসবুকে যাব। আমাদের শুরু করতে চাই টুইটার দিয়ে। আমাদের সাথে আছেন অনেকেই এই মুহূর্তে, হচ্ছে নাজমুল পিয়াল, আমাদের সাথে আছেন এস আওয়াজ, আচ্ছা পাপুল হালদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা লিখছে সময় লিখছে ভয় ভয় লাগছে, ফোনের ফ্ল্যাশ অন করে শুনছেন হচ্ছে এমলি মুজাহিদ, প্রিন্স আরিফ আমাদের সাথে, আবরার ভাইয়ের ঘটনাটা বেশ ভালো ছিল আমাদের সাথে লিখেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে। এমডি ইফতেখার আলম লিখেছেন যে পুলিশ কর্মকর্তার ঘটনাটা বেস্ট, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে। তন্ময় ইসলাম সৈকত আছেন আমার সাথে, বদরুদ্দোজা বাঁধন আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইভান আহমেদ অপূর্ব আছেন, আমাদের সাথে আছেন টাঙ্গিল এমটি, আচ্ছা এটা আমি বুঝলাম না, সোহানুর আবেদিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তাজিম রহমান, এছাড়াও শান্তু ইসলাম হাসান আমাদের সাথে আছেন, লিখেছেন যে আই এম লিসনিং ফ্রম কাতার, নাইস স্টোরি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ পরে থাকার জন্য। দুর্জয় রয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সোহানা বিনতে ফারুক, ইমেলটা ভালো ছিল আমাদের সাথে। এছাড়াও আশিফুল আনাম আমাদের সাথে আছেন, খুলনা থেকে শুনছেন তিনি। ময়ূর সাগর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যারা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যারা হচ্ছে দেশের বাইরে থেকে শুনছেন, যেহেতু ঈদ আপনারা এবং সামনে ঈদ এবং আমাদের বার্থডে, আপনাদের যদি কোনো কিছু বলতে ইচ্ছা করে যারা দেশের বাইরে আছেন তারা একটু আপনারা আমাদেরকে ইনবক্স করবেন, ভূত এফএম-এর পেজে এবং রেডিও ফুর্তির পেজে ইনবক্স করবেন, আমরা সেটা পড়ার চেষ্টা করব আপনারটা। এবং আমাদের দেশে যারা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা এই সময়টা কাইন্ডলি কিছুক্ষণের জন্য ইনবক্স করবেন না, যাতে হচ্ছে আমরা তাদেরকে একটু সময় দিতে পারি। আর আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন ফেসবুক পেজে দেখতে পাচ্ছি, সাহান আলম আমাদের সাথে আছেন, এস কে নাইমুর রিফাত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি তাওহিদ হাসান, রাস্তেল খুলনা থেকে আছেন, আমাদের সাথে আছেন এস এস শিহাব খান স্ট্যাম, মিজানুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন, আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন দেবনাথ, অপি দেবনাথ, অ্যালেক্স চৌধুরী আবির আমাদের সাথে আছেন, আমিনুর হৃদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাসফিন মাহমুদ খান, তানহা তাবাসসুম রিয়া আমাদের সাথে আছেন, মাহফুজ তুষার আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তৌহিদ হাসান, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আশিকুর রহমান আশিক, ময়না আমাদের সাথে আছেন, মেহেদি হাসান মামুন আমাদের সাথে আছেন, যশোর থেকে আছেন তিনি, তানজিব ফরাবি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তাশফিয়া নাহিন, এছাড়াও আমাদের সাথে আছেন ইমন হৃদয়, কথার স্রোত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে বাকিটা সময় যারা আমাদের সাথে থাকবেন,
আমাদের যে ভূত এফএমের পেজ, সেই পেজটা তো আপনারা অনেকেই লিখছেন এবং তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে আছেন ডি ওয়াইফ আরমান, আছেন আমাদের সঙ্গে এলসি রনি, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি এমডি ফারুক মাহিন, এমডি রাশেদ খান আমাদের সাথে আছেন, তাসমিনা কবির আরমিন আমাদের সাথে আছেন, নাইম শাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মাসুদা ভুঁইয়া তিথি, এবং 4 বছর ধরে তিনি আমাদের সাথে মোহাম্মদ শাকিল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আহমেদ শাওন, এছাড়াও নীল আকাশ আছেন, আর এইচ জয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি ওহিদুল্লাহ শিকদার, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি লিও সৌরভ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আহমেদ শাওন সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকতে চান, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসতে পারছি সাথে আমার সাথে রয়েছেন আজকে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর এখন সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে এবং আশা করছি যে অনন্ত আবারও ফিরে এসছেন, তিনি আপনাদের অনেক আনন্দ দেবেন। ধন্যবাদ আসতে ভাই বিরতি বসে দেওয়ার জন্য। তো আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কেয়ারটেকার আছে তার কাছ থেকে শোনা একটি ঘটনা। তো তিনি তখন ড্যামরা একটি বাসায় চাকরি করতেন। তো বাসাটা ছিল 6 তলা। আচ্ছা, তো সেই বাসায় তিনি চাকরি নেওয়ার পরে ভাড়াটিয়ার মধ্যে প্রায় শুনতেন যে 5 তলা সিঁড়িটার মধ্যে একটু প্রবলেম হয়, মানে মাঝে মাঝে দেখা যায় যে সেখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো এটা শোনার পর সে নিজে যেহেতু কখনো দেখেনি, তো সে এটা শুনতো, তো সে কখনো সে দেখতে যেত না রাতের বেলা। তো একদিন যেদিন ঘটনাটা ঘটে, তো সেদিন রাতের বেলা সে ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা চেক করার জন্য রাতের বেলা উঠতে যায়। তখন তার মনে পড়ে কথাটা যে আসলে ভাড়াটিয়া আমাকে শুনেছিলাম যে 5 তলা সিঁড়িটায় সমস্যা আছে, সেখানে কিছু একটা দেখা যায়। তো তিনি এটা ভাবতে ভাবতে যখন 4 তলায় উঠলেন, তখন তার কেন মনে হলো যে সত্যি 5 তলা সিঁড়ির ওখানটায় কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো সে তার পকেট থেকে মোবাইলে যে ছোট ছোট টর্চটা সেটা সেখানে মারে, তাকে যে কিছুই নেই। তো সে মনের ভুল ভেবে সে ছাদে উঠে যায়। তো রাসেল তাদের ছাদে যে দরজাটা ওঠার, তো স্টিলের দরজা এবং সেটা অনেক পুরনো দরজা হওয়ায় সেটা খোলার সময় মানে অনেক শব্দ হয়। তো তিনি যখন ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা চেক করছিলেন, তো তখন তিনি শুনতে পান যে তিনি যতটুকু দরজাটা খুলেছিলেন মানে মনে হচ্ছে যে বাকিটাও কেউ একজন মানে খুলছে, মানে খুব বিকট শব্দ হচ্ছে। তো তিনি ভাবলেন কি যে কোনো ভাড়াটিয়া উঠলো কিনা, এত রাতের বেলা কে উঠলো। তো তিনি সেদিকে তাকিয়ে আছেন। তো তিনি ঠিক সেই মুহূর্তে আছে ভাই অন্ধকারের মধ্যে তিনি দেখতে পান যে 7-8 ফুট লম্বা একজন মানুষের অভাব একটা কিছু একটা সে এদিকে হেঁটে আসছে, তার দিকে হেঁটে আসছে। তো সে ভালো করে লক্ষ্য করে রাসেল ভাই দেখতে পান যে আসলে যে জিনিসটা তার দিকে এগিয়ে আসছে সেটা আসলে সোজা হাঁটছে না, সেটা উল্টো হাঁটছে। পেছন দিকে হাঁটলে আমরা যেরকম দেখা যাবে সেভাবে সেটা তার সামনে দিয়ে তাকে পাস করে চলে গিয়ে সামনে একটা বাসা ছিল, সেই বাসার ছাদের উপর দিয়ে চলে গিয়ে ভ্যানিশ হয়ে যায়। তো এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে যখন নামতে যায় তখন সে 5 তলা সিঁড়িটার মধ্যে সে তীব্র আতরের গন্ধ পায় এবং আতরের গন্ধ পায়। তো সে যখন তার রুমে চলে যায়, তো সে ভয়ে আর লাইট অফ করেনি, সে মশারির উপরে একটা চাদর দিয়ে সে ভিতরে ভাবছিল যে কি হচ্ছে, তার ঘুম আসছিল কিছু। আচ্ছা ভাই, তখন তার মনে হয় যে কিছু একটা তার রুমের মধ্যে পায়চারি করছে। সেই তীব্র আতরের গন্ধটা সে আবারও পায়। তো এটা পাওয়ার পর সে প্রচন্ড ভয় পেয়েছে এবং পরদিন সকালে সে বাড়িওয়ালাকে বলে ঘটনাটা। তো বাড়িওয়ালা বলছে এইসব কিছুই না, এটা তোমার মনের কোট, কিছুই নেই, কিছুই নেই। তো আসলে এভাবে তার কয়েকদিন চলে যায়। এভাবে প্রতিদিনই সে এরকম একটা গন্ধ পায় তার রুমের মধ্যে, মনে হয় যে রাতের বেলা কেউ হাঁটাচলা করছে, উঠতে হবে। তো সে ভয়ে ভয়ে একদিন বলছে আসলে বিষয়টা কি, আমার মনে পড়লো না অন্য কিছু, আমি একটু গিয়ে চেক করি। ওকে, তো সে রাসেল ভাই সে একদিন রাতের বেলা সে আবারও সে উঠে, ওঠার পর সে যখন 4 তলায় উঠে তখন সে আবারও সে অবয়বটাকে দেখতে পায়। এবার সে দেখতে পায় যে সিঁড়ি দিয়ে উঠছে, উল্টো উঠতেছে আর কি, মানে পেছন দিক দিয়ে উঠতেছে সে। তো এটা দেখার পর সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে আর উপর ওঠার সাহস পায় না। সে রাসেল ভাই নিচে চলে আসে এবং সে চিন্তা করে যে এখানে থাকা যাবে না। তো সে পরের দিন বাড়িওয়ালাকে বলে এবং সে সেখান থেকে চাকরি ছেড়ে দেয়। আচ্ছা, আসলে এটাই ছিল থ্যাংক ইউ সো মাচ। আমরা ঝটপট আপনার ঘটনাটা শুনে আসবো।
জি, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আমাকে আবার এই সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রায়ান রশিদ, এসেছি বাংলা মার্কেট থেকে। জি। আচ্ছা, আমার যে স্টোরিটা ভাইয়া, এটা আমার হচ্ছে হুজুরের কাছ থেকে শোনা। এই স্টোরিটা হচ্ছে গুলশানের একটা বাড়ির। তো ওই লোকটা হচ্ছে অনেক বড় শিল্পপতি ছিলেন ওই ওনার বাড়িতে। আর উনি একটু হুজুর টাইপের বেশ ধরে থাকতেন, বাট হচ্ছে ভেতরে ভেতরে উনি বিভিন্ন ধরনের খারাপ কাজ, যেমন নেশা করা ইত্যাদি, সুদ খাওয়া ইত্যাদি করে থাকতেন। বাট বাইরে দিয়ে অলওয়েজ উনি খুব নামাজ কালামি বা মানুষকে দেখাতে খুব বেশি পছন্দ করতেন। তো একদিন তার বাসায় আর কি অনেক আত্মীয় স্বজনরা ছিল। হঠাৎ করে 3 জন আর কি এসে বলছে যে আমরা খুব বিপদে আছি, আমরা আল্লাহর দিন প্রচার করার জন্য বের হয়েছিলাম, বাট আজকে রাত্রে থাকার মতো কোনো জায়গা নেই, আমরা একটু আপনার কাছে সহায়তা চাচ্ছি, শুনেছি আপনি নাকি এরকম অনেক হেল্প করেন। তো ওই লোকটা হচ্ছে আরো সুযোগ পায় যে সবাইকে দেখানোর। তো ওর আত্মীয় স্বজনদের সবার সামনে, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের ওই রুমটাতে থাকবেন, আসেন আপনারা 3 জন আসেন বলে তাদেরকে নিয়ে যায়। তো ভাইয়া সেই 3 জন লোক আর কি বলে দেয় যে এই রাত 12টার পর থেকে আমাদেরকে আর ডাকবেন না, যে কোনো দরকার হলে আমাকে আর ডাকবেন না, বা এই রুম থেকে যদি কোনো সাউন্ডও পান কেউ কিছু ইয়ে করবেন না। তো ভাইয়া এরপরে ওদেরকে থাকতে দেওয়া হয়, পরদিন সকালবেলা ওরা চলে যায়। এরপর থেকে ভাইয়া স্টার্ট হয় মানে সবচেয়ে বড় সমস্যাগুলো, যেমন ওই রুমে মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যেত। আর অথবা ওই বাড়িটা তো একটু ডুপ্লেক্স টাইপের ছিল, তো দোতলায় হচ্ছে হয়তো বা কোনো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতো, এরকম প্রায় দেখা যেত। হয় কেউ হেঁটে যাচ্ছে, কেউ কান্না করছে, এই টাইপের, বা মানে আচমকা বিদ্যুৎ চলে যাচ্ছে, জেনারেটর চলছে না, এই টাইপের বিভিন্ন প্রবলেম হতো। আর ভাইয়া এই সময় আর কি আমার যে বড় হুজুর, ওনাকে আর হচ্ছে আমার যে বর্তমানে হুজুর আছেন ওনাকে ডাকা হয়। ডাকার পরে ওনারা হচ্ছে মানে আমার বড় হুজুর দেখেই আর কি ওনাকে বলেন যে আপনি তো এই টাইপের বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকেন। আর যেহেতু এই সামনে অনেক লোক ছিল, তো ওই লোকটা আমার হুজুরকে ধরে মারতে যায়। মারতে যাওয়ার পরে হুজুরটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর এই জিনিসটা যদি পরে আপনাকে কোনো ক্ষতি করে আমি এর জন্য দায়ভার না। তো হচ্ছে তখন হুজুরকে ওই লোকটা এসে আবার হচ্ছে সরি টরি বলে জড়িয়ে ধরে বলে কি, ভাই আমি আপনার সাথে হচ্ছে কোথায় দেখা করবো বলেন, আমি একটু দেখা করতে চাই আপনার সাথে। তো পরে সন্ধ্যাবেলায় হুজুরের অ্যাড্রেস নিয়ে হুজুরের অফিসে আসে ওই লোকটা, এসে বলে যে হ্যাঁ ভাই আমি করি এরকম, ওই গেস্ট রুমেই আমার হচ্ছে এরকম নেশা টেশা করতাম অলওয়েজ। তো বলে যে আচ্ছা ঠিক আছে, ওই লোকটা আর কি আপনাদেরকে আপনাকে বিশেষ করে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে ধ্বংস বা আপনার ব্যবসা পতন বিভিন্ন ধরনের ঝামেলার জন্য কিছু একটা হয়তো বা ওই বাড়িতে করেছে, আমি আজকে রাত্রে আবার আপনার বাড়িতে যাব। এরপরে ভাইয়া হুজুরের বাড়িতে যায়, যাওয়ার পরে হচ্ছে ভাইয়া 3টা তাবিজ খুঁজে পাই ওই রুমটাতে। একটা হচ্ছে বালিশের নিচে মানে বিছানার নিচে ছিল, আর একটা বাথরুমে ছিল, আর একটা হচ্ছে ওনার রুমে একটা পেন্টিং ছিল, সেই পেন্টিংটার পেছনে। এরপরে ভাইয়া হুজুর হচ্ছে ওইখানে জমজম পানি দিয়ে সামথিং কিছু একটা করে, আর হচ্ছে ভাইয়া 11টা পিন নেয় এবং 11টা হচ্ছে ভাইয়া গামছা নিয়ে ওই পুরা বাসার হচ্ছে চারদিকে মেরে দেয়, দিয়ে বলে যে এই বাসাটা খুব খারাপ একটা জিনিস রয়েছে, ওই মানে এই তাবিজটা চালানোর কারণে কোনো একটা খুব খারাপ জিন এসে আছর করেছিল, যেটার কারণে আর কি ওই লোকটার অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারতো। তো এর আরেকটা নির্দিষ্ট দিনও দিয়ে দেয় যে এই কয়েকদিনের মধ্যে আপনার এই বাসায় থাকবেন না, এরপরে আবার আসবেন, এসে দেখবেন যে হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। তো ভাই এই কাজটা করার পরে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, এটাই হচ্ছে আমার একটা ছোট্ট স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখছেন। আমি ফ্রান্স থেকে সি সাইডে বসে ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ রাসেল ভাই। আমাদের 2011 থেকে তিনি ভূত এফএম শোনেন। তিনি এর আগের দিন একবার, অনেক আগে, তখন তিনি জার্মানিতে থাকতেন, তখন একবার ইমেল আমাদেরকে এখানে লিখেছিলেন, সেটাও দেখতে পাচ্ছি ফেসবুকে, যেহেতু ইনবক্সে সেইটা থেকে গেছে। নাজমুল আহমেদ আমাদের সঙ্গে আছেন, সৌদি আরব থেকে শুনছেন, অনেক ভালো লাগছে, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। শুনছি সৌদি আরবের রিয়াদ থেকে শফিকুল ইসলাম বিজয়, আগামী পর্বে আফনান ভাই ডক্টর আরিফকে আসবেন ইনশাল্লাহ। শরীফুর রহমান রুহেল আমাদের সঙ্গে আছেন, সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তিনি শুনছেন এবং অনেক ভালো লাগছে, আশা করছি স্টুডিওতে আসবো দেশে আসলে। থ্যাংক ইউ সো মাচ। আপনার দেশে আসার প্রতীক্ষায় থাকলাম, এবং দেশে আসলে অবশ্যই আমাদের ইমেইল করে জানাবেন যাতে আপনাকে ডাকতে পারি। নুপুর ভট্টাচার্য লিখেছেন যে অল দ্য বেস্ট। আচ্ছা তিনি ওই যে যেটা আপকামিং 9th ইয়ার্সের আমরা বার্থডে সেলিব্রেশন করছি, সেটার জন্য তিনি শুভকামনা জানিয়েছেন, এবং তিনি অ্যাজ ইউজুয়াল তিনি অফিসে বসে এখন অ্যাপ দিয়ে শুনছেন ফ্রম ইউএসএ।
থ্যাংক ইউ সো মাচ রূপুর ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনি সবসময় আমাদের সাথেই আছেন এবং আমাদের কাছাকাছি আছেন, এবং আপনার কোনো ঘটনা থাকলে আপনিও লিখে পাঠাবেন। হ্যালো ভাইয়া, আই এম অর্ণব ফ্রম নিউ ইয়র্ক। আজকের ওয়েদারটা অনেক ক্লাউডি। এই ক্লাউডি ওয়েদারে কারে ফুল সাউন্ড দিয়ে ভূত এফএম শুনতে শুনতে ড্রাইভ করছি, সেটা তিনি লিখেছেন। আর বেশ থ্রিলিং লাগছে তার কাছে। কিপ ইট আপ অ্যান্ড অ্যাডভান্সড ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ। এবং ক্লাউডি থাকার জন্য একটু ভালোই হলো, কারণ নিউ ইয়র্কে এই সময়টা তো একদম পুরো দিন জুমার নামাজের পর মনে হয় প্রায়, তাই না? তো এই সময়টাতে আসলে ভূত এফএম একটু যদি ক্লাউডি থাকে তাহলে শুনতে অনেক মজাই লাগবে। আমেরিকা থেকে নোবেল বলছি, অনেক মজা লাগছে আজকের ঘটনা। আমাদের সাথে আছেন রিত মজুমদার এবং তিনি ওমান থেকে শুনছেন। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি দাম্মাম সৌদি আরব থেকে লাইভ শুনছি, কাজের ব্যস্ততার মাঝেও ভূত এফএম মিস করি না। গত ঈদে কোনো স্পেশাল এপিসোড পাইনি, আশা করবো এই আশাটা পূরণ হবে। হ্যাঁ, ঈদে থাকবে এবং ঈদ এবং বার্থডে উপলক্ষে নেক্সট যে শুক্রবার, সেই শুক্রবার একটা স্পেশাল এপিসোড থাকবে। সামাদ এসকে আমাদের সাথে আছেন ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে। রাসেল ভাই আশা করি ভালো আছেন। আমি জুয়েল শুনছি বাহরাইন থেকে, ভূত এফএমের অনেক বড় ফ্যান। আমার সাথে নিহাল রেজা আছেন, লিখছেন তিনি, হ্যালো রাসেল ভাইয়া, ফ্রম ইন্ডিয়া। আজকে ইন্ডিয়া থেকে শুনছেন, খুব ভালো লাগছে। আমি শাকিল কুয়েত থেকে শুনছি অ্যাপ দিয়ে। আমি ভূত এফএমের অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন, এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন, সবসময় ভালো দলে থাকবেন। এবং অনেকেই ঢাকা ছাড়ছেন, অনেকের সামনে ঈদ নিয়ে অনেক ব্যস্ততা, অনেকে হয়তো গরুর হাট থেকে ফিরছেন। যে যেখান থেকে যেখানেই থাকেন না কেন এবং যেখান থেকে ফেরেন না কেন এবং যেমনই থাকেন না কেন, আশা করছি যে ঈদটা অনেক আনন্দে কাটবে। এবং এই ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আপনাদের যারা ঢাকা ছাড়ছেন তাদের যাত্রা শুভ হোক এবং প্রিয়জনদের কাছে সুস্থভাবে পৌঁছান এবং সুস্থভাবে আবারও ঈদ করে ঢাকায় ফিরে আসুন। এবং আপনাদের ছাড়া ঢাকা দেখতে পাচ্ছি একেবারেই শান্ত শিষ্ট, সবকিছু মিলিয়ে ঢাকার চেহারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আপনাদের অপেক্ষায় এই শহর চাইবে, এই শহর আপনারা আবার সুস্থভাবে ফিরে আসুন আমাদের মাঝে। এবং যে কাজ আছে বলে আমরা কর্মক্ষেত্রে সময় ব্যয় করি বলেই ছুটির দিনগুলো এরকম অসম্ভব রকমের ভালো লাগে আমাদের কাছে। তো আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ডেঙ্গু থেকে আপনি যদি নিজেকে দূরে রাখতে চান, বা আপনি যদি ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে সবচাইতে বেশি সচেতন হতে হবে আপনাকে, এবং সেই সচেতনতা থাকতে হবে অবশ্যই নিজেকে নিয়ে। আপনি যদি নিজে সচেতন হন তাহলে আপনার কাছে ডেঙ্গু প্রতিরোধ করাটা এত কঠিন কিছু হবে না ইনশাল্লাহ। তো সেটাই একটু অবশ্যই যে কোনো ব্যাপারে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কিছু করবেন না। আপনাদের সুস্থতা কামনা করি, সুন্দর ঈদ কামনা করি। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।